আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে তোমরা এবছরের অ্যাডমিশন টেস্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছো। এখন তোমাদের আর একটি মাত্র অ্যাডমিশন টেস্ট অর্থাৎ ভর্তি পরীক্ষা বাকি আছে, সেটি হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ বাকি যে কয়েকটি কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর ভর্তি পরীক্ষা। তো তোমাদের এই ভর্তি পরীক্ষা সামনে রেখে আমরা নতুন কোর্স এনেছি, হচ্ছে এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং। তো শুরু করা যাক। আমি আছি হচ্ছে তোমাদের সাথে নাহিয়ান রেজা প্রান্ত, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার ফ্যাকাল্টিতে। তো আজকে আমরা শুরু করব হচ্ছে প্রাণীবিজ্ঞান। টোটাল প্রাণীবিজ্ঞানকে আমরা দুইটি পার্টে ভাগ করেছি। প্রথম ক্লাসে আমরা নেব হচ্ছে প্রথম 3টে অধ্যায়, বাকি যে পরের ক্লাসে আমরা নেব হচ্ছে শেষের 4টা অধ্যায়। তো আমাদের প্রথম অধ্যায় হচ্ছে প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস। তো শুরু করা যাক। আচ্ছা, তো আমাদের প্রথম টপিক হচ্ছে প্রতিসাম্যতা এবং সিলোম বিষয়ক। তো আমরা দেখি প্রথমে সিলোমের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে আমরা জানি যে টোটাল জীবজগতে 9টি প্রধান পর্ব আছে এবং আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে 9টি পর্বের মধ্যে প্রত্যেকটা পর্বের অর্থাৎ প্রথম থেকে যত ক্রমান্বয়ে উপরে উঠবে উন্নতির দিকে যাবে। অর্থাৎ প্রথম যেই পরিফেরা পর্বের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে কর্ডাটা পর্বটা অবশ্যই উন্নত এবং পরিফেরার থেকে নিরারিয়া একটু উন্নত, এভাবে পর্যায়ক্রমে উপরের দিকে যাবে। তো আমরা যদি 1 থেকে 9 পর্যন্ত লিখি, তো এখানে হচ্ছে প্রথম 3টি পর্ব অর্থাৎ পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথিস 3টি পর্ব হচ্ছে অ্যাসিলোমেট অর্থাৎ ছিলমবিহীন। এই 3টে আসবে হচ্ছে অ্যাসিলোমেট। এবং চতুর্থ যে পর্বটি অর্থাৎ নেমাটোডা আমরা জানি এটা হচ্ছে সিউডোসিলোমেট অর্থাৎ অপ্রকৃত বা ভ্রান্ত সিলোমেট। এটা হচ্ছে সিউডোসিলোমেট। এবং পঞ্চম থেকে বাকি নবম পর্যন্ত যে পর্বগুলো আছে সেগুলো হচ্ছে প্রকৃত সিলোমেট অর্থাৎ ইউসিলোমেট। তো এই কনসেপ্টটা মাথায় রেখে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করতে পারবো। এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা কি? আমরা যখন একটা প্রাণীর যে কোনো একটা অক্ষ বরাবর, প্রাণীর দেহের বরাবর ওখান থেকে আমরা ভাগ করি, তাহলে যে কয়েকটি অংশ পাওয়া যাবে সেগুলোর আকার আকৃতির ভিত্তিতে আমরা হচ্ছে প্রতিসাম্যতা ভাগ করি। তো এখন দেখি কোনো 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 প্রাণী আছে দেখতে গোলাকার, অর্থাৎ তাদেরকে গলীয় অর্থাৎ যে কোনো দিক থেকে কাটলেই সমান 2টা অংশে ভাগ করা যায়, তো তারা হচ্ছে গলীয় প্রতিসাম্য। আবার কোনো কোনো প্রাণী আছে এরকম, যদি আমরা দেখি তাদের দেহের মাঝ বরাবর অর্থাৎ একটি অংশ থেকে আমরা যদি ওখান থেকে খণ্ডন করি, তাহলে দুই পাশে সমান 2টা অংশে ভাগ হয় একটি অক্ষ বরাবর, অর্থাৎ সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয়। এখন পরে আরেকটি আছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের থাকে, এর মধ্যে হচ্ছে একটা থাকে যেটার কোনো নির্দিষ্ট আকার আকৃতি নাই, অর্থাৎ আমরা তাকে ওই ধরনের প্রাণীকে যে অক্ষ বরাবরই আমরা খণ্ডন করি না কেন কোথাও কোনো সমান 2টা অংশ ভাগ হবে না, অর্থাৎ সেটা হচ্ছে অপ্রতিসাম্যের উদাহরণ। হচ্ছে অপ্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, গোলীয় প্রতিসাম্য। এর বাইরে রয়েছে অরীয় প্রতিসাম্য, দ্বি অরীয় প্রতিসাম্য, এভাবে। তো আমরা যদি এটার সাথে তুলনা করি মানুষ, তো মানুষের ক্ষেত্রে দেখা যাবে মানুষকে যদি সমান 2 অংশে ভাগ করা হয় তাহলে একবারই করা যাবে, অর্থাৎ একবারই তার অক্ষ বরাবর কাটলে সমান 2টা অংশে ভাগ হবে। তো অবশ্যই মানুষ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ঠিক আছে, তো আমরা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে এখন নেক্সট প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্নটা হচ্ছে তেলাপোকাতে কোন ধরনের প্রতিসাম্যতা বিদ্যমান। তো আমরা যদি তেলাপোকা একবার একটু কল্পনা করি, তাহলে দেখব তার মাঝখান থেকে আমি যে চিত্রটা আঁকালাম সেখান থেকে যদি আমরা খণ্ডন করি, তাহলে দেখা যাবে সমান 2টা অংশে ভাগ হচ্ছে, অর্থাৎ তেলাপোকাতে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বিদ্যমান। তেলাপোকাতে কোন ধরনের প্রতিসাম্যতা বিদ্যমান? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বিদ্যমান। পরের প্রশ্নটি হচ্ছে অ্যাসিলোমেট কোনটি? অ্যাসিলোমেট অর্থাৎ সিলোমবিহীন। আমরা একটু আগে দেখলাম যে অ্যাসিলোমেট অর্থাৎ সিলোমবিহীন এই পর্ব হচ্ছে প্রথম 3টি অর্থাৎ পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথিস। তো এখানে সরাসরি পর্বের নাম উল্লেখ না করে উদাহরণ রয়েছে, তো আমরা উদাহরণ জানি। যোগ হচ্ছে অ্যানলিডা পর্বের প্রাণী, কেঁচো অ্যানলিডা পর্বের প্রাণী, গোলকৃমি হচ্ছে
নেমাটোডার আরেকটা নাম, তো গোলকৃমি। নেমাটোডা আমরা জানি নেমাটোডা হচ্ছে চতুর্থ পর্ব, তো চতুর্থ পর্বটি অবশ্যই অ্যাসিলোমেটের মধ্যে পড়ে না, অর্থাৎ সেটা ছিল হচ্ছে সিউডোসিলোমেট। তাহলে প্রথম তিনটি পর্বের মধ্যে পড়ে হচ্ছে ফিতাকৃমি, কারণ আমরা জানি ফিতাকৃমি হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের একটি প্রাণী, তাহলে অবশ্যই অ্যাসিলোমেট প্রাণী হবে ফিতাকৃমি, অর্থাৎ এ। পরের প্রশ্নটি আছে অরীয় প্রতিসাম্যের উদাহরণ 9 কোনটি? এখন আমরা চারটা অপশন যদি খেয়াল করি তাহলে দেখব হাইড্রা, জেলিফিশ, সিয়ানিমন, তিনটি হচ্ছে অরীয় প্রতিসাম্যের উদাহরণ। ঠিক আছে, তো আমরা তিনটি অপশান বাদ দিয়ে এটা রাখতে পারি। আবার একইভাবে আমরা জানি স্পঞ্জ, স্পঞ্জ হচ্ছে পরিফেরা পর্বের সাধারণ নাম। তো স্পঞ্জটা দেখতে নির্দিষ্ট আকার আকৃতিবিহীন, অর্থাৎ তার কোনো নির্দিষ্ট আকার আকৃতি নাই, অর্থাৎ স্পঞ্জ হচ্ছে অপ্রতিসাম্যের উদাহরণ। তাহলে প্রশ্ন ছিল অরীয় প্রতিসাম্যের উদাহরণ 9 কোনটি? তাহলে অবশ্যই স্পঞ্জ অরীয় প্রতিসাম্যের উদাহরণ 9, উত্তর স্পঞ্জ। পরের প্রশ্নটি যদি আমরা দেখি, কোনটি অ্যাসিলোমেট প্রাণী? অ্যাসিলোমেট অর্থাৎ সিলোমবিহীন, অর্থাৎ প্রথম তিনটি পর্বের প্রাণী। এখানে আছে হচ্ছে জেলিফিশ, শামুক, তারামাছ, তেলাপোকা। আমরা জানি তেলাপোকা আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তারামাছ একানোডার্মাটা, শামুক মলাস্কা, তাহলে থাকলো হচ্ছে জেলিফিশ, অর্থাৎ জেলিফিশ হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। আমরা জানি নিডারিয়া হচ্ছে 2 নম্বর পর্ব, সো অবশ্যই এটা হবে অ্যাসিলোমেট। তাহলে কোনটি অ্যাসিলোমেট প্রাণী? উত্তর হবে জেলিফিশ। পরের প্রশ্নটি যদি আমরা একইভাবে দেখি, অ্যাসিলোমেট প্রাণী নিচের কোনটি? সেম, এখানে হচ্ছে সরাসরি পর্বের নামই উল্লেখ আছে, তাহলে তো আমরা দেখলাম যে কর্ডেড, রটিফেরা, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অর্থাৎ অ্যাসিলোমেট, অর্থাৎ প্রথম তিনটি পর্বের প্রাণী, প্রথম তিনটি পর্বের মধ্যে একটি আছে হচ্ছে প্লাটিহেলমিনথেস, বাকিগুলো প্রথম তিনের বাইরে, অর্থাৎ অ্যাসিলোমেট প্রাণী হবে হচ্ছে প্লাটিহেলমিনথেস। পরের প্রশ্নটি বলছে ত্রিভ্রূণস্তরী প্রাণীর মধ্যে নিম্নের কোনটি থাকে? ত্রিভ্রূণস্তরী, তো আমরা দেখলাম যে আগে বললাম যে পরিফেরা থেকে যত কর্ডেটা পর্যন্ত যতই সামনের দিকে আগাবে ততই হচ্ছে উন্নত হতে থাকবে, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে পরিফেরার থেকে কর্ডেটা অবশ্যই উন্নত হবে, এটা আমি আগেও বলেছি। এবার 30 স্তরের কথা যদি বলি, পরিফেরা, এটা পরিফেরা এতই অনুন্নত যে ওখানে কোনো ভ্রূণস্তরই তৈরি হয় না, অর্থাৎ এখানে কোনো ভ্রূণস্তর নাই। তাহলে তার পরেরটা ছিল 2 নম্বর, অর্থাৎ নিডারিয়া। এখানে ভ্রূণস্তর থাকবে বাট 2টা, ঠিক আছে, এখানে থাকবে হচ্ছে 2টা স্তর, 2টা ভ্রূণস্তর। 2টা ভ্রূণস্তরের নাম কি থাকবে? এক্টোডার্ম, এন্ডোডার্ম, ঠিক আছে। এবং বাকি 3 থেকে বাকি যে 9 পর্যন্ত আমরা পর্ব দেখলাম, প্রত্যেকটাই হচ্ছে 3টা করে স্তর থাকবে, 3টা ভ্রূণস্তর, অর্থাৎ এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। আমরা জানি যে দ্বিস্তরী প্রাণী অর্থাৎ নিডারিয়াতে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম ছাড়া আরেকটি থাকে স্তর, সেটা হচ্ছে মেসোগ্লিয়া, কিন্তু এটা কিন্তু একটি স্তর নয়, এটা অকোষীয়, ঠিক আছে। দেলির মতো কয়েকটা বৈশিষ্ট্য আছে, অর্থাৎ 2টা স্তর। আমরা যদি দেখি যে দ্বিস্তরী প্রাণী কোনটি? নিডারিয়া, বাকি সবগুলো হচ্ছে ত্রিস্তরী প্রাণী। তাহলে আমরা যে প্রশ্নটা দেখছিলাম, ত্রিভ্রূণস্তরী প্রাণীর মধ্যে নিম্নের কোনটি থাকে? তো এখানে আছে হচ্ছে নেমাটোসিস্ট, মেসোগ্লিয়া, সিলোম, পলিপ দশা। আমরা জানি হচ্ছে সিলোম হচ্ছে ত্রিস্তরী প্রাণীর বৈশিষ্ট্য। মেসোগ্লিয়া হচ্ছে দ্বিস্তরী প্রাণীর এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে যে অকোষী স্তর থাকে সেটি, তাহলে অবশ্যই এটি হবে না, কারণ এটা হচ্ছে দ্বিস্তরী প্রাণীর বৈশিষ্ট্য। নেমাটোসিস্ট থাকে হচ্ছে নিডারিয়া অবশ্যই দ্বিস্তরী প্রাণী, তো এটা হবে না। এবং পলিপ এবং মেডুসা দশা, আমরা জানি পলিপ এবং মেডুসা 2টা দশাই হচ্ছে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য, তার মানে এটি আমাদের আসবে না, অর্থাৎ ত্রিস্তরী প্রাণীর বৈশিষ্ট্য কোনটি? সিলোম। পরের প্রশ্ন আছে হচ্ছে নিচের কোনটি ইউসিলোমেট মানে আমরা জানি হচ্ছে ইউসিলোমেট হচ্ছে প্রকৃত সিলোমযুক্ত, অর্থাৎ 4র্থ থেকে 9ম যে পর্বগুলো আছে প্রত্যেকটি হচ্ছে ইউসিলোমেট। এখানে হচ্ছে হাইড্রা, নিডারিয়া পর্বের প্রাণী, নেমাটোডা, যকৃৎকৃমি আমরা জানি ফ্যাসিওলা হেপাটিকা, এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী, তাহলে ইউসিলোমেট হচ্ছে মলাস্কা। এর পরের পড়া হচ্ছে বিভিন্ন পর্বের নাম, বৈশিষ্ট্য, উদাহরণসমূহ। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, কারণ যে টোটাল যে মেজর 9টি পর্ব আছে এখান থেকে প্রতি বছরই অনেক প্রশ্ন থাকে। তো আমরা পরের প্রশ্নটা সমাধান করি। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট সরীসৃপ। আমরা জানি সরীসৃপ হচ্ছে সরীসৃপের হৃৎপিণ্ডটা হচ্ছে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠে বিভক্ত, ঠিক আছে, একটি ব্যতিক্রম ছাড়া। ব্যতিক্রমটা হচ্ছে কুমির, ঠিক আছে। কুমির একমাত্র সরীসৃপ যেটা সরীসৃপ হওয়া সত্ত্বেও তার হচ্ছে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে।
অর্থাৎ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড সরীসৃপ হচ্ছে কুমির। পরে বলে র্যাডুলা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? র্যাডুলা বা রেতিজিওভা অবশ্যই মলাস্কা পর্বের, অর্থাৎ শামুক, ঝিনুক এই পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। তাহলে র্যাডুলা হচ্ছে কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? উত্তর আসবে মলাস্কা। পরের প্রশ্নটা হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। আমরা জানি মাছ হচ্ছে করলা পর্বের যেই টোটাল যে কয়েকটি শ্রেণী আছে, ওখানে ছিল হচ্ছে কন্ড্রিকথিস, অ্যাকটিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এই তিনটা হচ্ছে মাছের পর্ব ছিল, মাছের শ্রেণী। তো প্রথমটা হচ্ছে কন্ড্রিকথিস। মাছগুলো হচ্ছে হাঙর টাইপের এইগুলো, অর্থাৎ ওই মাছগুলো মানুষটা খায়, ঠিক আছে। পরে যেটা ইয়াটা ছিল অ্যাকটিনোপটেরিজি হচ্ছে যে মাছগুলো আমরা নর্মালি খাই, যেমন ইলিশ বা রুই, কাতলা, এই মাছগুলো হচ্ছে অ্যাকটিনোপটেরিজি। এবং এই অ্যাকটিনোপটেরিজির এক নাম হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। তাহলে আমরা যদি দেখি রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ হচ্ছে অ্যাকটিনোপটেরিজি। পরের প্রশ্ন বলছে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়? এবার এটা আমরা একটু আগে দেখলাম কুমির ছিল। কুমির একমাত্র সরীসৃপ যেটা সরীসৃপ হওয়া সত্ত্বেও সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে। পরের প্রশ্নটি হচ্ছে পৃথিবীতে কোন পর্বের প্রজাতির সংখ্যা সবচেয়ে বেশি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বারবার পরীক্ষায় আসে। অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতি আছে কোন পর্বের প্রাণী? সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। পরের প্রশ্নটি হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা কোন শ্রেণীভুক্ত প্রাণী? কোন শ্রেণী, এখানে বলতে কোন শ্রেণী, এটা কিন্তু পর্ব বলে নাই। তো এই টাইপের প্রশ্ন দেখলে আমাদের হয় কি, আমরা হচ্ছে এটা জাস্ট পর্ব ভেবে নেই এবং 4টা অপশানে যখন দেখি যে 4টা একটা পর্ব না, তাহলে হয়তো উত্তরটা না এখানে, ঠিক আছে। কিন্তু না, আসলে শ্রেণী, অর্থাৎ প্রত্যেকটা পর্বের মধ্যে কিছু শ্রেণী থাকে সেটা। এখানে বলতে হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা কোন শ্রেণীভুক্ত প্রাণী। তো আমরা জানি ফ্যাসিওলা হেপাটিকা হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী এবং প্লাটিহেলমিনথেস পর্বের 4টি শ্রেণী আছে। 4টার মধ্যে ফ্যাসিওলা হেপাটিকা হচ্ছে ট্রেমাটোডা, অর্থাৎ এটা এন না, এটা আর হবে, ট্রেমাটোডা, ঠিক আছে। তো ফ্যাসিওলা হেপাটিকা কোন শ্রেণীর প্রাণী? ট্রেমাটোডা, ঠিক আছে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আছে কোনটি সমগোত্রীয় নয়। এখন আমরা যদি খেয়াল করি তাহলে দেখব তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, বাকি 3টি নয়। তো এটা বাকি 3টি থেকে তিমি মাছ অবশ্যই আলাদা। তো সমগোত্রীয় শ্রেণী নয় কোনটি? তিমি। তিমি। পরের প্রশ্ন আছে অ্যানেলিডা পর্বের প্রাণী। অ্যানেলিডা পর্বের প্রাণী হচ্ছে কেঁচো, জোক, নেরিস এইগুলা। তো অ্যানেলিডা পর্বের প্রাণী হচ্ছে কেঁচো। পরের প্রশ্নটি আছে কোনটি আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত? আর্থ্রোপোডা, আমরা জানি আর্থ্রোপোডা পর্বটি হচ্ছে প্রাণী জগতের সর্ববৃহৎ পর্ব এবং এখানে এই যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে আরশোলা, তেলাপোকা, কাঁকড়া এগুলা। তো এখানে হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীভুক্ত। আমরা জানি শামুক হচ্ছে মলাস্কা, তার মানে শামুক আর্থ্রোপোডা হবে না, মাছ হবে না। স্টারফিশ বা তারা মাছ আমরা জানি অ্যাকানোডার্মাটা পর্বের প্রাণী, অর্থাৎ চিংড়ি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। পরের প্রশ্নটি বলছে নিচের কোনটিকে সবুজ প্রাণী বলা হয়? এটা হচ্ছে ইউগ্লেনা, এটা একটু মনে রাখবো তোমরা। ফাইলেরিয়া কৃমি, ঠিক আছে। ফাইলেরিয়া কৃমি কোন পর্বের অন্তর্ভুক্ত? ফাইলেরিয়া কৃমি আমরা জানি নেমাটোডা পর্বের অন্তর্ভুক্ত। তো ফাইলেরিয়া কৃমি হচ্ছে নেমাটোডা পর্বের অন্তর্ভুক্ত। সন্ধিযুক্ত পদ কোন পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য? ঠিক আছে, সন্ধিপদ আমরা জানি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর্থ্রোপোডা প্রত্যেকটা যে 9টি মেজর পর্ব আছে, প্রত্যেকটা পর্বেরই একটি বাংলা নাম আছে। তো আমরা জানি যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বাংলা নাম হচ্ছে সন্ধিপদ প্রাণী, ঠিক আছে। তো আর্থ্রোপোডা সন্ধিপদযুক্ত কোন পর্বের প্রাণীদের, সন্ধিযুক্ত পদ কোন পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য? অবশ্যই এটা তাহলে আর্থ্রোপোডা হবে। পরের প্রশ্নটি আছে হচ্ছে কোনটি নিডারিয়া পর্বে অনুপস্থিত? নিডারিয়া আমরা জানি নিডারিয়া হচ্ছে প্রাণী জগতের 2য় পর্ব। তো নিডারিয়ার কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। দ্বিস্তরী, অবশ্যই দ্বিস্তরী প্রাণী নিডারিয়া। অরীয় প্রতিসাম্য, নিডারিয়া হচ্ছে অরীয় প্রতিসাম্য এবং সিলেন্টেরন, তার মানে হচ্ছে সিলেন্টেরন সম্পর্কে আমাদের 2টা জিনিস জানতে হবে। একটা হচ্ছে এটা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। গ্যাস্ট্রো বলতে আমরা জানি গ্যাস্ট্রোভাস্কুলার, এটা দ্বারা পরিপাক বোঝায়, এটা দ্বারা হচ্ছে পরিবহন বোঝায়। অর্থাৎ
সিলেন্ট্রান হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার অর্থাৎ পরিপাক সংবহন গহ্বর, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে পরীক্ষাতে আসে। তো এই সবগুলাই হচ্ছে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি দেখি যে কোনটি নিডারিয়া পর্বে অনুপস্থিত, তাহলে এই তিনটা স্যার আছে অস্টিয়া, এটা অস্টিয়া হচ্ছে নিডারিয়াতে নাই, কারণ অস্টিয়া জানি আমরা, অস্টিয়া পরিফেরা পর্বের বৈশিষ্ট্য এবং পরিফেরা পর্বের যে ছিদ্রযুক্ত, তো এই যে ছিদ্রর নামই হচ্ছে অস্টিয়া, অর্থাৎ অস্টিয়া পরিফেরা পর্বের বৈশিষ্ট্য এবং এটা নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, তাহলে নিডারিয়া পর্বে অনুপস্থিত হচ্ছে অস্টিয়া। আচ্ছা, পরের স্লাইডে যাই আমরা। ইলিশ মাছ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? ইলিশ মাছ এটা হচ্ছে আমরা জানি অ্যাক্টিনোপটেরিজি এই শ্রেণীর অন্তর্ভুক্ত, কিন্তু অপশনে অ্যাক্টিনোপটেরিজি নাই, অপশানে হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি নাই। এখন এখানে একটি জানার বিষয়, আমরা জানি কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি, পরে আরও কয়েকটি শ্রেণী আছে, এর মধ্যে অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি এই দুইটি হলো মাছের শ্রেণী এবং এই দুইটাকে একসাথে বলা হচ্ছে কন্ড্রিকথিস। ঠিক আছে, তো অস্টিকথিস, কন্ড্রিকথিসের পরে হচ্ছে অস্টিকথিস, তো এই দুইটা পর্বকে একসাথে বলা হচ্ছে অস্টিকথিস। তো আমরা জানি যে ইলিশ মাছ অবশ্যই অ্যাক্টিনোপটেরিজি পর্বের বৈশিষ্ট্য, অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর প্রাণী, তাহলে ইলিশ মাছ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হবে? অস্টিকথিস। সো কোনটিতে নেফ্রিডিয়া নেই? ঠিক আছে, তো আমরা এখন একটা নতুন একটা নিলাম এখানে। একটি মানুষ আঁকালাম আমরা, তো আমরা মানুষের সাথে মিলায়ে অ্যানলিডা অর্থাৎ অঙ্গুরিমাল পর্বের প্রাণীর তিনটি বৈশিষ্ট্য মনে রাখবো। ঠিক আছে, আমরা ধরে নিলাম এটা একটা, মানুষটা হচ্ছে টাক। ঠিক আছে, তো টাক থেকে আমরা মনে রাখবো হচ্ছে ট্রোকোফোর, আমরা তিনটা বৈশিষ্ট্য মনে রাখবো অ্যানলিডা পর্বের প্রাণী, সেটা হচ্ছে মানুষের সাথে মিলিয়ে, অর্থাৎ মানুষ যদি টাক হয় তাহলে ট্রোকোফোর, ট্রোকোফোরটা কি লার্ভা, অ্যানলিডা পর্বের লার্ভা দশার নাম কি? ট্রোকোফোর। এরপরে হচ্ছে পা, মানুষের আছে পা এবং পায়ের সাথে মিলিয়ে অ্যানলিডার চলনাঙ্গ হচ্ছে প্যারাপোডিয়া। এবং আরেকটি ইনফরমেশন আমরা এখান থেকে মনে রাখবো, রেচনাঙ্গ, মানুষের সবচেয়ে প্রধান রেচনাঙ্গ হচ্ছে বৃক্ক। ঠিক আছে, বৃক্ক, তাহলে বৃক্কের একক কি? নেফ্রন, আমরা জানি নেফ্রন। তো এখানে অ্যানিলিডাতে নেফ্রন থাকবে না, নেফ্রনের সাথে মিলিয়ে আমরা একটা যেটা মনে রাখবো সেটা হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া হচ্ছে অ্যানিলিডার হচ্ছে রেচনাঙ্গ। তাহলে আমরা এখান থেকে মনে রাখলাম যে টাক থেকে ট্রোকোফোরটা কি? লার্ভা দশা। ঠিক আছে, এবং বাকি যেটা রয়েছে নেফ্রন, মানুষের আছে নেফ্রন, অ্যানলিডার আছে নেফ্রিডিয়াটা কি? রেচনাঙ্গ, এবং মানুষের আছে পা, অ্যানলিডার আছে প্যারাপোডিয়া। ঠিক আছে, প্যারাপোডিয়া, তাহলে প্রশ্ন যদি আসে প্যারাপোডিয়া অ্যানলিডার কোন ধরনের অঙ্গ? চলনাঙ্গ। ঠিক আছে, তাহলে আমরা দেখি প্রশ্ন, কোনটিতে নেফ্রিডিয়া নেই? তাহলে আমরা কি পড়লাম? নেফ্রিডিয়া এটা হচ্ছে অঙ্গুরিমাল অর্থাৎ অ্যানলিডা পর্বের প্রাণী। এখানে তাহলে কেঁচো অ্যানলিডা পর্বের প্রাণী, যোগ অ্যানলিডা পর্বের প্রাণী, নেরিস অ্যানলিডা পর্বের প্রাণী। তাহলে প্রশ্নটা হচ্ছে কোনটিতে নেফ্রিডিয়া নেই? তাহলে অ্যানলিডা পর্বের প্রাণীর বাইরে যে অপশানটি আছে সেটি হবে উত্তর হচ্ছে আরশোলা। আমরা জানি আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তাহলে আরশোলাতে নেফ্রিডিয়া নেই। পরের প্রশ্ন, ট্রোকোফোর লার্ভা দশা কোন পর্বের বৈশিষ্ট্য? এই প্রশ্নের উত্তরটা আমরা এখনই পড়লাম। ট্রোকোফোর লার্ভা দশা কাদের থাকে? অ্যানলিডার। পরের প্রশ্নটি আছে সিস্টোডা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? সিস্টোডা শ্রেণীর অন্তর্ভুক্ত কোন প্রাণী? ঠিক আছে, সিস্টোডা, এটা উত্তর হবে টেনিয়া সোলিয়াম। এটা হচ্ছে শূকরের ফিতাকৃমি। এই সায়েন্টিফিক নেমটা মুখস্থ রাখা জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় পরীক্ষাতে আসে।
পরের প্রশ্নটি হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা দেখতে পাওয়া যায় কোথায়? ম্যালপিজিয়ান নালিকা পাওয়া যায় হচ্ছে এখানে অপশানে কেঁচো আছে, বাট আমরা জানি ম্যালপিজিয়ান নালিকা পাওয়া যায় হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এটা হচ্ছে কেঁচো অ্যানেলিডা পর্বের প্রাণী, শামুক হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী, স্পঞ্জ হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী, অর্থাৎ কীট বা কীট পতঙ্গ যেটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তাহলে ম্যালপিজিয়ান নালিকা দেখতে পাওয়া যায় হচ্ছে কীটে, ঠিক আছে, এটা হবে কীটে। এর পরের প্রশ্ন হচ্ছে কোথায় সার্কুলি দেখা যায়? সার্কুলি এটা আমরা যখন রুই মাছ টপিকটা পড়বো তখন দেখবো বা আগেই জেনেছি যে রুই মাছের আইসে সার্কুলি থাকে, এবং সার্কুলি এই কয়েকটা সার্কুলের পরপর একটা বড় একটা বার্ষিক বৃদ্ধি রেখা থাকে যেটাকে বলা হচ্ছে অ্যানুলি, ঠিক আছে। তো সার্কুলি কোথায় থাকে? আইসে, রুই মাছের আইসে। পরের প্রশ্ন হচ্ছে শিখাকোষ থাকে কোনটিতে? শিখাকোষ হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য। প্লাটিহেলমিনথেসের শিখাকোষ হচ্ছে প্লাটিহেলমিনথেসের রেচনাঙ্গ, ঠিক আছে। পরের প্রশ্নটি হচ্ছে নোটোকর্ড প্রাণী কারা? আছে হচ্ছে সেফালোকর্ডাটা। এই প্রশ্নটা একটু ত্রুটিপূর্ণ, এটা পরেরটা দেখি। কোনটি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য নয়? ঠিক আছে, স্তন্যপায়ীর বৈশিষ্ট্য নয়। এখানে বলছে বহিকর্ণে পিনা উপস্থিত, এটা হচ্ছে স্তন্যপায়ীর বৈশিষ্ট্য। দেহত্বক লোম দ্বারা আবৃত, এটা স্তন্যপায়ীর বৈশিষ্ট্য। লোহিত রক্তকণিকা, স্তন্যপায়ীতে লোহিত রক্তকণিকা থাকে। অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত, এটা। তাহলে কোনটি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য নয়? উত্তর আসবে অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত, ঠিক আছে। তাহলে আমরা পরের স্লাইডে দেখি। পরের স্লাইডে আছে হচ্ছে কোনটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী? আর্থ্রোপোডা পর্বের প্রাণী এখানে হচ্ছে জেনে রাখা ভালো। আর্থ্রোপোডা সিলভার ফিশ, ঠিক আছে, সিলভার ফিশ। এটা কিন্তু নামের শেষে ফিশ আছে কিন্তু এটা মাছ নয়, আর্থ্রোপোডা পর্বের প্রাণী, ঠিক আছে। তো সিলভার ফিশ যদি থাকে তাহলে উত্তর আসবে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। কিন্তু এখানে যদি ফিশ না, ফিশের জায়গায় যদি কার্প থাকে, সিলভার কার্প, সেটা কিন্তু আর্থ্রোপোডা পর্বের প্রাণী হবে না, কারণ আমরা জানি সিলভার কার্প হচ্ছে আমরা নর্মালি খাই, অর্থাৎ সেটা অ্যাক্টিনোপটেরিজি পর্বের প্রাণী, ঠিক আছে। সো সিলভার ফিশ অবশ্যই আর্থ্রোপোড, এবং সিলভার কার্প হচ্ছে কর্ডেট। তাহলে এখানে আছে কোনটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী? উত্তর আসবে হচ্ছে সিলভার ফিশ। সিলভার ফিশ। পরের প্রশ্নটি হচ্ছে ম্যান্টল কোন পর্বের বৈশিষ্ট্য? ম্যান্টল হচ্ছে মলাস্কা পর্বের বৈশিষ্ট্য। কোনটি ফিতাকৃমির প্রজাতি? ফিতাকৃমি আমরা জানি যে ফিতাকৃমি হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের, এবং ফিতাকৃমি হচ্ছে টেনিয়া সোলিয়াম, ঠিক আছে। এটা মুখস্থ করতে হবে, গুরুত্বপূর্ণ। শূকরের ফিতাকৃমি হচ্ছে টেনিয়া সোলিয়াম। তো আমাদের প্রশ্নে আছে কোনটি ফিতাকৃমির প্রজাতি? উত্তর আসবে টেনিয়া সোলিয়াম, ঠিক আছে। তো পরের প্রশ্ন তেলাপোকা কোন পর্বের প্রাণী? এটা মোটামুটি সবাই পারে, আর্থ্রোপোডা পর্বের প্রাণী। মোল্টিং হয় কোনটিতে? মোল্টিং হয় হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। মোল্টিং মানে হচ্ছে খোলস মোচন, ঠিক আছে। তো খোলস মোচন আর্থ্রোপোডা পর্বের একটি বৈশিষ্ট্য, এবং কয়েকবার খোলস মোচনের পর হচ্ছে তারা পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হয়। এবং এই যে টোটাল যে প্রক্রিয়াটা এটাকে বলে মোল্টিং, এবং দুইটি মোল্টিংয়ের মাঝের যে সময়টা তাকে বলা হচ্ছে ইনস্টার, ঠিক আছে। দুইটি মোল্টিংয়ের মাঝের যে সময়টাকে বলা হচ্ছে ইনস্টার, এটা হচ্ছে মনে রাখা জরুরি। তো মোল্টিং হয় কোনটিতে? মোল্টিং হয় হচ্ছে চিংড়িতে, ঠিক আছে। তো পরের প্রশ্ন হচ্ছে প্রকৃতির লাঙল কোনটি? প্রকৃতির লাঙল হচ্ছে কেঁচো, কেননা আমরা জানি যে কেঁচো মাটির নিচ থেকে মাটি আনে আবার উপরে হচ্ছে, এটা আমরা মোটামুটি সবাই দেখছি। তো এই কারণেই কেঁচোকে বলা হয় হচ্ছে প্রকৃতির লাঙল। পরের প্রশ্ন হচ্ছে কেঁচো কোন পর্বের প্রাণী? কেঁচো অবশ্যই অ্যানেলিডা পর্বের প্রাণী। অ্যানেলিডা পর্বের প্রাণী, ঠিক আছে। তাহলে পরের প্রশ্নটি দেখা যাক। ভার্টিব্রাটা উপপর্বের শ্রেণী নয় কোনটি? ভার্টিব্রাটা আমরা জানি অ্যাভেস মানে পাখি, রেপটিলিয়া অর্থাৎ সরীসৃপ, ম্যামেলিয়া অর্থাৎ স্তন্যপায়ী, তাহলে ডিপ্লোপোডা, এটা হচ্ছে ভার্টিব্রাটার কোনো শ্রেণী ছিল না, তাহলে উত্তর আসবে হচ্ছে ডিপ্লোপোডা, ঠিক।
পরের প্রশ্নটি আছে হচ্ছে কোন প্রাণীতে ডায়াফ্রাম থাকে? আমরা জানি ডায়াফ্রাম মানে হচ্ছে মধ্যচ্ছদা, তো ওখানে হচ্ছে ডায়াফ্রামটা মূলত স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য, তো স্তন্যপায়ী। কোন প্রাণীর দেহ আংটির ন্যায় বহু খণ্ডে বিভক্ত? আংটির ন্যায় বহু খণ্ডে বিভক্ত নেরিস। প্যারাপোডিয়াম কি ধরনের অঙ্গ? প্যারাপোডিয়াম, এটা আমরা একটু আগে পড়লাম যে মানুষের বৈশিষ্ট্যের সাথে তিনটা বৈশিষ্ট্য মিল রাখবো, সেটা হচ্ছে অ্যানলিডা অর্থাৎ অঙ্গুরিমাল পর্বের বৈশিষ্ট্য। তার মধ্যে একটি ছিল কি, মানুষের থাকে নেফ্রন, আর অ্যানলিডা ছিল হচ্ছে নেফ্রিডিয়া, এবং মানুষের থাকে পা, অ্যানলিডা থাকে প্যারাপোডিয়া। তো প্যারাপোডিয়া কি ধরনের অঙ্গ? অবশ্যই মানুষের পা যেহেতু চলন অঙ্গ, প্যারাপোডিয়া হবে হচ্ছে চলন অঙ্গ। তাহলে প্যারাপোডিয়াম কোন ধরনের অঙ্গ? চলন অঙ্গ। পরের প্রশ্নটি হচ্ছে প্লাকোয়েড দেখা যায় কোন প্রাণীতে? ঠিক আছে, তো এটা আমরা একটুখানি দেখি। প্লাকোয়েড দেখা যায় হচ্ছে কোন ইয়াতে? তো আমরা জানি যে টোটাল যে মাছের শ্রেণী আছে তিনটা। প্রথমটা হচ্ছে কন্ড্রিকথিস, তারপরটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, 3 নম্বরটা হচ্ছে সার্কোপটেরিজি। ঠিক আছে, তো এখানে 3 ধরনের যে আঁশ, এই আঁশটা আমাদের মনে রাখতে হবে কারণ এটা প্রায় পরীক্ষাতে আসে। তো প্রথমটা হচ্ছে কন্ড্রিকথিস। ঠিক আছে, তো আমরা মনে রাখবো কন্ড্রিকথিস যেহেতু তিনটার মধ্যে প্রথম, তো এটা হবে প দিয়ে। ঠিক আছে, তাহলে পতে প্লাকয়েড। ঠিক আছে, সার্কোপটেরিজি আমরা যদি ক খ এর বর্ণ হিসাব করি তাহলে ক খ গ, অর্থাৎ 3 নম্বরটা হচ্ছে গ, তাহলে এখানে আসবে হচ্ছে গ্যানোয়েড, গতে গ্যানোয়েড। এবং বাকি যে দুইটি থাকে সাইক্লোয়েড বা টিনোয়েড, সেটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজের বৈশিষ্ট্য। এইভাবে আমরা হচ্ছে ইনফরমেশনটা মনে রাখবো, কারণ এই যে আইস কোন মাছের কোন আঁশ, এটা প্রায় পরীক্ষাতে আসে। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন ছিল প্লাকোয়েড আঁশ দেখা যায় যে প্রাণীতে? প্লাকোয়েড আঁশ দেখা যায় হচ্ছে প্রথমটা, অর্থাৎ কন্ড্রিকথিসে। ঠিক আছে, তো কন্ড্রিকথিস শ্রেণীর মাছ হচ্ছে হাঙর। পরের প্রশ্নটি হচ্ছে ভর্টিসেলা কোন পর্বভুক্ত প্রাণী? এটা প্রোটোজোয়া, মুখস্থ করে নিবা। আর্থ্রোপোডার দেহ গহ্বরকে কি বলে? আর্থ্রোপোডা। ঠিক আছে, আর্থ্রোপোডার দেহ গহ্বরকে বলা হচ্ছে হিমোসিল, কারণ আমরা জানি যে যেখানে মুক্ত রক্ত সংবহন তন্ত্র আছে সেখানে হিমোসিল দেখা যায়। যেমন আর্থ্রোপোডার আরেকটি হচ্ছে মলাস্কা, যদিও মলাস্কাতে বলা আছে মলাস্কা অর্ধমুক্ত, আবার এক জায়গায় বলা আছে মুক্ত। তো আমরা মলাস্কা এবং আর্থ্রোপোডা এই দুইটাতে আমরা দেখব যে হিমোসিল আছে। তো একসাথে মনে রাখবো আর্থ্রোপোডার দেহ গহ্বরকে বলা হচ্ছে হিমোসিল, একই সাথে মলাস্কাতে হিমোসিল দেখা যায়। পরের প্রশ্নটি হচ্ছে প্রাণী জগতের কোন পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া? ঠিক আছে, প্রাণী জগতের কোন পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গ নেফ্রিডিয়া? এটা আমরা পড়লাম যে অ্যানলিডা বা অঙ্গুরিমাল প্রাণীর যে বৈশিষ্ট্য ছিল মানুষের সাথে মিলিয়ে, সেখানে মানুষের ছিল নেফ্রন এবং অ্যানলিডার ছিল হচ্ছে নেফ্রিডিয়া। ঠিক আছে, তাহলে প্রাণী জগতের কোন পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গ নেফ্রিডিয়া? অ্যানলিডা বা বাংলাতে অঙ্গুরিমাল। পরের প্রশ্নটি সব কোষীয় জীবকে 5টি কিংডমে বিভক্ত করেন কে? এটা হুইটেকার। এখানে কয়েকটা প্রশ্ন আছে বিজ্ঞানীদের নাম সহ, এগুলো হচ্ছে টোটালি মুখস্থের উপর। এখানে তো সব কোষীয় জীবকে 5টি কিংডমে বিভক্ত করেন হচ্ছে হুইটেকার। কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতির ধারণা বাতিল করে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতির আবিষ্কারক হচ্ছে বেনথাম। গেছোব্যাঙের বৈজ্ঞানিক নাম কোনটি? গেছোব্যাং। ঠিক আছে, গেছোব্যাঙের বৈজ্ঞানিক নাম হচ্ছে রানা টিগনিনা। পরের প্রশ্নটি হচ্ছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ পাখি বিজ্ঞানী, এটা হচ্ছে সালিম আলী। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এবারও আসতে পারে। পরের প্রশ্নটি রয়েছে প্রাণীর নামকরণের আন্তর্জাতিক সংস্থা কোনটি? প্রাণীর নামকরণের আন্তর্জাতিক সংস্থা এখানে হচ্ছে FAD, IUCN, ICBN। IUCN এর পুনর্ব হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কমিশন অফ নেচার। ঠিক আছে, এনতে হচ্ছে নেচার, অর্থাৎ এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে বা প্রকৃতি নিয়ে করে। তো প্রাণীর নামকরণে অবশ্যই এটা না, প্রাণীর নামকরণে হচ্ছে ICZN এবং ICBN জানি হচ্ছে বিতে বোটানিক্যাল, অর্থাৎ সেটা হচ্ছে উদ্ভিদের সাথে জড়িত। তো ICZN প্রাণীর নামকরণের আন্তর্জাতিক সংস্থা হচ্ছে তাহলে ICZN। পরের প্রশ্ন হচ্ছে অণুজীব বিজ্ঞানের জনক বলা হয় কোনটিকে? অ্যান্টনি ভন লিউয়েনহুক। ট্যাক্সন কি? ট্যাক্সন হচ্ছে উদ্ভিদ শ্রেণীবিন্যাসের একক।
এখানে কয়েকটি প্রশ্ন আসে। একটি হচ্ছে প্রাণী জগতের মূল বা ভিত্তি একক কি? এটা হচ্ছে এরকম প্রশ্ন আসলে আসবে হচ্ছে উত্তর ট্যাক্সন। যদি আসে প্রাণী জগতের সার্বজনীন স্তর কোনটি, তাহলে উত্তর আসবে কিংডম, ঠিক আছে। এবং যদি প্রশ্ন আসে প্রাণী জগতের সর্বোচ্চ স্তর, তাহলে আসবে হচ্ছে পর্ব, ঠিক আছে। এই তিনটা ইনফরমেশন অনেক সময় অনেকে ভুল করে, এটা মাথায় রাখবে, এটা পরীক্ষা আসতে পারে। পরের প্রশ্ন হচ্ছে কে শ্রেণীবিন্যাসের ভিত্তি রচনা করেন? শ্রেণীবিন্যাসের ভিত্তি রচনা করেন হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল শ্রেণীবিন্যাসের ভিত্তি রচনা করেন। পরের প্রশ্নটি হচ্ছে শ্রেণীবিন্যাসের মৌলিক এককের নাম কি? শ্রেণীবিন্যাসের মৌলিক এককের নাম হচ্ছে প্রজাতি। দ্বিপদ নামকরণের প্রথম অংশটির নাম কি? দ্বিপদ নামকরণ অর্থাৎ আমরা যে সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক নামটা পড়ি, সেটার প্রথম অংশের নাম হচ্ছে গণ এবং পরেরটা হচ্ছে প্রজাতি। তো দ্বিপদ নামকরণের প্রথম অংশটির নাম হচ্ছে গণ, গণ নাম। পরের প্রশ্ন হচ্ছে কোনটি প্রোক্যারিওটিক কোষ? প্রোক্যারিওটিক কোষ এটা হচ্ছে প্রোটোজোয়া। পরনিষেক ঘটে না কোন প্রাণীতে? ফিতাকৃমি। পরনিষেক ঘটে না অর্থাৎ স্বনিষেক ঘটে। আমরা জানি স্বনিষেক হচ্ছে অনুন্নত প্রাণীর বৈশিষ্ট্য। এখানে ফিতাকৃমির থেকে বাকি যে তিনটি পর্বে মানুষ, ব্যাঙ, হাঁস, ফিতাকৃমির থেকে অনেক উন্নত প্রাণী, অর্থাৎ ফিতাকৃমিতে হচ্ছে পরনিষেক ঘটে না অর্থাৎ স্বনিষেক ঘটে। পরের প্রশ্নটি হচ্ছে কোনটি মাছ? তারা মাছ মাছ নয়, কারণ আমরা জানি তারা মাছ হচ্ছে অ্যাকানোডার্মাটা পর্বের প্রাণী। চিংড়ি মাছ হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এবং এখানে বাউস আছে, আমরা জানি কালী বাউস হচ্ছে মাছ, আমরা যেটা বলি। তো এখানে হচ্ছে ঘোড়া মাছটা উত্তর। মূলত কালী বাউসটা আমরা জানি নর্মাল মাছ, যেহেতু বাউস আছে এখানে অপশান বাউস বা ঘোড়া মাছ যে কোনো একটি হইতে পারে, কিন্তু বেটার আনসার হচ্ছে ঘোড়া মাছ, ঠিক আছে। তাহলে পরের প্রশ্ন প্রাণী বিজ্ঞানের যে শাখায় উভচর ও সরীসৃপ, উভচর এবং সরীসৃপ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? সেটা হচ্ছে হারপেটোলজি। এটা হচ্ছে একটি ইনফরমেটিভ কোশ্চেন, এটা মুখস্থ রাখতে হবে, এরকম প্রশ্ন প্রায় আসে। তো মাঝে মাঝে আছে হচ্ছে পাখি, এখানে আছে পাখি সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে? পাখি সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে অর্নিথোলজি, ঠিক আছে। পাখি সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় হচ্ছে অর্নিথোলজি। তো এটা মানে এইভাবে যদি পরের স্লাইডটা দেখি, অপশন ডি, কত নম্বর দেহখণ্ড কেশর ক্লাইটেলাম থাকে? এটাও একটা ইনফরমেটিভ প্রশ্ন, 14 থেকে 16। এটা 14 থেকে 16। কোনটি মাছ নয়? এটা আমরা আগেও পড়ছি যে সিলভার ফিশ। সিলভার ফিশ হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের প্রাণী হচ্ছে মাছ নয়, তাহলে উত্তর আসবে হচ্ছে সিলভার ফিশ। কোনটি অকোষীয় প্রাণী? অকোষীয় অবশ্যই অ্যামিবা। কোন সরীসৃপের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার পরীক্ষাতে আসে। এটা আমরা একটু আগেও পড়ছি যে সরীসৃপের হৃৎপিণ্ড হওয়ার কথা ছিল অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, একটিমাত্র ব্যতিক্রম ছাড়া, সেটা কি ছিল? কুমির। পরের প্রশ্নটি আছে হচ্ছে কোনটিকে মাছ বললে ভুল হবে? সিলভার ফিশ, কারণ সিলভার ফিশ হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। নিচের কোনটি মাছ? সিলভার কার্প, কার্প, সিলভার কার্প মাছ, কিন্তু সিলভার ফিশ হচ্ছে মাছ, মাছ নয়, কারণ সিলভার ফিশ আর্থ্রোপোডা পর্বের প্রাণী এবং সিলভার কার্প হচ্ছে কর্ডাটা পর্বের এবং সেটা অ্যাক্টিনোপটেরিজ শ্রেণীর। কর্ডাটাতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় যে অঙ্গ, থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় হচ্ছে এন্ডোস্টাইল, এটা হচ্ছে পশ্চাৎ থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়, এটা জেনে রাখা ভালো। সর্বাধিক সংখ্যক প্রজাতি বৈচিত্র্যপূর্ণ প্রাণী হলো, এটা আমরা আগেও পড়েছি, আর্থ্রোপোডা, কারণ আর্থ্রোপোডা হচ্ছে প্রাণী জগতের সর্ববৃহৎ প্রাণী, সর্ববৃহৎ পর্ব এবং সেখানে হচ্ছে সবথেকে বেশি বৈচিত্র্যপূর্ণ প্রজাতি দেখা যায়, অর্থাৎ উত্তর আছে আর্থ্রোপোডা। তো এভাবে আমরা প্রথম অধ্যায়টা শেষ করলাম মোটামুটি কৃষিতে। তো কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে দেখা যায় যে বিগত বছরের প্রশ্ন অনেকটাই হুবহু রিপিট করে এবং হুবহু না আসলেও আংশিক পরিবর্তন করে প্রশ্নটা গত বছর বা বিগত কয়েক বছরের প্রশ্ন এখানে তুলে দেয়, ঠিক। তো এদের প্রশ্ন সলভটা জরুরি, যেভাবে আমরা পড়লাম এভাবে হচ্ছে মিলিয়ে প্রশ্নগুলো সলভ করবো, তাহলে দেখা যাবে যে এবছরও কয়েকটি প্রশ্ন এখান থেকে হুবহু কমন পাইতে পারো। তো আমরা এখন দ্বিতীয় অধ্যায়টা শুরু করি। দ্বিতীয় অধ্যায় টোটাল প্রাণীর পরিচিতির মধ্যে আমরা জানি 3টা পার্ট আছে। প্রথমটা হাইড্রা, ঘাসফড়িং এবং শেষে হচ্ছে রুই মাছ।
তো হাইড্রাটা যদি আমরা প্রথমে শুরু করি, কোন প্রাণীর স্বাভাবিক মৃত্যু নেই? উত্তর কি হাইড্রা। কারণ এটা আমরা জানি হাইড্রার একটি বিশেষ ধরনের কোষ আছে যেটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। অর্থাৎ হাইড্রাকে যদি আমরা যে কোনো একটা জায়গা থেকে কাটি তাহলে সেখান থেকে আবার নতুন করে কোষ ওখান থেকে তৈরি হবে এবং নতুন করে অর্গান তৈরি হবে। সেজন্য কোন প্রাণীর স্বাভাবিক মৃত্যু নেই? উত্তর আসবে হচ্ছে হাইড্রা। ঠিক আছে, হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। এবার প্রশ্ন যদি এভাবে আসে যে হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই কোন কোষের কারণে, উত্তর হবে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। পরের প্রশ্নটি হচ্ছে হাইড্রার নেমাটোসিস্ট যে বিষাক্ত পদার্থ তৈরি তাকে কি বলে? অবশ্যই হিপনোটক্সিন। হিপনোটক্সিন হিপনোটক্সিন হচ্ছে এখানে হিপনোটক্সিন কি কি উপাদান নিয়ে গঠিত? এটা প্রায় প্রশ্ন আসে, তো এটা আমাদের মনে রাখতে হবে। হিপনোটক্সিন প্রোটিন এবং ফেনল নিয়ে গঠিত। প্রোটিন এবং ফেনল। তো প্রোটিন এবং ফেনল নিয়ে গঠিত হিপনোটক্সিন। পরের প্রশ্ন হচ্ছে কোন অবস্থায় হাইড্রাতে সিস্ট তৈরি হয়? সিস্ট এটা হচ্ছে প্রতিকূল পরিবেশে তৈরি হয়। হাইড্রা নিউরোব্লাস্ট এর কোন অংশটি ট্রিগারের মতো কাজ করে? এটা আমরা যখন হাইড্রা নিউরোসাইট পড়ছিলাম বা ওখানে হচ্ছে যখন পড়ছি তখন ওখানে দেখছি যে বেশ কয়েকটা অংশ আছে, তার মধ্যে একটি অংশ ছিল হচ্ছে নিউরোসিল। নিউরোসিলটা হচ্ছে ট্রিগারের মতো কাজ করে, অর্থাৎ শিকার আটকাতে সাহায্য করে। পরের প্রশ্ন হচ্ছে হিপনোটক্সিন হাইড্রার কোথায় থাকে? হিপনোটক্সিন থাকে হচ্ছে হাইড্রার নেমাটোসিস্টে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বারবার সামনে আসতেছে, তো এটা একদম মানে মাথায় পুরো সেট করে ফেলো যে হিপনোটক্সিন থাকে হচ্ছে নেমাটোসিস্ট এবং নেমাটোসিস্ট হচ্ছে হাইড্রার দংশন অঙ্গাণু। ঠিক আছে, তো এই দুইটা ইনফরমেশন মাথায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ। বহুকোষীয়, এটা হবে বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় পরিপাক কোন প্রাণী করে? হাইড্রাতে বহি এবং অন্ত দুই ধরনের পরিপাকই দেখা যায়। পরের প্রশ্ন, হাইড্রার কোষের ভেতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল পদার্থপূর্ণ ক্যাপসুলটিকে কি বলে? এটা একটু আগে পড়লাম, আবার পড়ছি, উত্তর কি? নেমাটোসিস্ট। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। হাইড্রার অমরত্বের ব্যাখ্যা দেন কে? হাইড্রার অমরত্ব অর্থাৎ আমরা জানি যে হাইড্রাকে যদি এক জায়গা থেকে কাটা হয় তাহলে ওখান থেকে সে আবার নতুন করে কোনো না কোনো কোষ বা অঙ্গ তৈরি হয়, অর্থাৎ হাইড্রাকে কেটে মেরে ফেলা অসম্ভব। এজন্যই হচ্ছে হাইড্রাকে মূলত অমর প্রাণী বলা হয়। এবং এই যে টোটাল কোষ, এই যে পুনরুৎপত্তির যে তীব্র ক্ষমতা, এটার কারণ একমাত্র ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে হাইড্রার এই যে পুনরাবৃত্তির এত ক্ষমতা, এটার কারণ কি, কোন কোষ? উত্তর হবে কি? ইন্টারস্টিশিয়াল কোষ। ঠিক আছে, তো এবং এটা প্রথম বর্ণনা করেন কে? আব্রাহাম ট্রেমলে। ঠিক আছে, আব্রাহাম ট্রেমলে। পরের প্রশ্ন, হাইড্রা কোন জাতীয় খাদ্য পরিপাকে অক্ষম? অর্থাৎ কোন জাতীয় খাদ্য হাইড্রা পরিপাক করতে পারে না? এখন আমরা দেখছিলাম পুরো একদম এখানে একটা বইয়ের লাইন রয়েছে যে হাইড্রা শর্করা জাতীয় খাদ্য পরিপাক করতে পারলেও শ্বেতসার জাতীয় খাদ্য পরিপাক করতে পারে না। ঠিক আছে, শ্বেতসার, এখন যেহেতু অপশনে শ্বেতসার নাই সেহেতু আমরা কাছের আনসার হিসেবে শর্করা চুজ করব। পরের প্রশ্ন, কোন ঋতুতে হাইড্রার যৌন প্রজনন ঘটে? ইনফরমেটিভ মুখস্থ করবা। নিডারিয়ানদের দংশন অঙ্গাণু কোনটি? নিডারিয়ানদের দংশন অঙ্গাণু বললেই নেমাটোসিস্ট। পরের প্রশ্ন, হাইড্রাতে কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? হাইড্রাতে টোটাল 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সাথে প্রত্যেক 4 ধরনের নেমাটোসিস্টের কোনটার কাজ কি, এটা প্রায় পরীক্ষায় আসে, সো ওইটা পড়ে ফেলতে হবে। তাহলে এখানে প্রশ্নের উত্তর, হাইড্রাতে কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? 4 ধরনের। পরের প্রশ্ন, হাইড্রার খাদ্যাভ্যাস কোনটি? হাইড্রার খাদ্যাভ্যাস হচ্ছে মাংসাশী। হাইড্রা একটি মাংসাশী প্রাণী যাকে ইংলিশে বলা হচ্ছে কার্নিভোরাস। তো অপশনে প্রশ্ন যদি বলে কোনটি কার্নিভোরাস প্রাণী, হাইড্রা। একইভাবে প্রশ্ন আছে সর্বভোগ মানে আমরা জানি অমনিভরাস প্রাণী, অর্থাৎ মানুষ সর্বভোগ প্রাণী। এবং তৃণভোজী বলতে হচ্ছে হার্বিভোরাসকে বোঝায়, যেটা হচ্ছে ঘাসফড়িং হচ্ছে তৃণভোজী প্রাণী। তাহলে তৃণভোজী প্রাণী হচ্ছে ঘাসফড়িং, অমনিভরাস বা সর্বভোগ প্রাণী হচ্ছে মানুষ, এবং মাংসাশী বা কার্নিভোরাস প্রাণী হচ্ছে হাইড্রা। তো এই 3টা প্রশ্ন ভালোভাবে মাথায় রাখবা, যে কোনো একটা এবারই পরীক্ষায় চলে আসতে পারে। তো হাইড্রার খাদ্যাভ্যাস কোনটি? হাইড্রা হচ্ছে মূলত মাংসাশী বা কার্নিভোরাস প্রাণী। পরের প্রশ্ন, হাইড্রার বহিত্বক ও অন্তত্বকের মধ্যবর্তী ত্বককে কি বলে? হাইড্রার বহিত্বক ও অন্তত্বক, মূলত আমরা জানি হাইড্রা নিডারিয়া পর্বের একটি প্রাণী এবং হাইড্রা হচ্ছে যেহেতু নিডারিয়ান সেহেতু দ্বিস্তরী প্রাণী, এবং দ্বিস্তরী প্রাণীতে 2টি স্তর থাকে, ভ্রূণ স্তর
একটোডার্ম এবং এন্ডোডার্ম, এবং মাঝে একটি মাত্র স্তর থাকে, সেটা হচ্ছে মেসোগ্লিয়া, নট মেসোডার্ম। মেসোডার্ম না, কিন্তু এটা হচ্ছে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া হচ্ছে অকোষীয় স্তর, কিন্তু মেসোগ্লিয়া, তাহলে এটা দ্বিস্তরী প্রাণী, অর্থাৎ বহিতক অন্ততক বা একটোডার্ম ও এন্ডোডার্মের মাঝে যেটা থাকে সেটা হচ্ছে মেসোগ্লিয়া। এটাকে মেসোডার্ম না, কিন্তু মেসোডার্ম হচ্ছে ত্রিস্তরী প্রাণীতে থাকে, এটা একটা পুরোপুরি একটি কোষীয় স্তর। তো এটা মাথায় রাখবা। দেন হাইড্রা শিকারের দেহের নিচের কোনটি প্রবেশ করিয়ে অবশ করে? অবশ্যই এটা হবে হিপনোটক্সিন। হিপনোটক্সিন যেটা প্রোটিন ও ফেনল নিয়ে গঠিত। তো এটা প্রোটিন ও ফেনল নিয়ে গঠিত এবং হিপনোটক্সিন দিয়ে সে হচ্ছে শিকারীকে অবশ করে ফেলে। দুইটাই ভালোভাবে মনে রাখবা, যে কোনো একটা আসতে পারে। পরের প্রশ্ন, রাসায়নিকভাবে হিপনোটক্সিন কোন উপাদানে গঠিত? এইমাত্র বললাম রাসায়নিকভাবে হিপনোটক্সিন কি নিয়ে গঠিত? প্রোটিন এবং ফেনল। প্রোটিন এবং ফেনল। মিথজীবিতার উদাহরণ কোনটি? মিথজীবিতা। এখন মিথজীবিতাটা কি আসলে? মিথজীবিতা হচ্ছে দুইটা প্রাণী যখন একই সাথে থাকবে একে অন্যের দ্বারা উপকৃত হবে, অর্থাৎ দুইটি প্রাণী দুইটি উপকৃত হবে একজন আরেকজনের দ্বারা। এখানে হচ্ছে আমরা সবুজ হাইড্রা ও জুওক্লোরেলার ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে দেখা যায় যে হাইড্রা শ্বসনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, সেই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে জুওক্লোরেলা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহার করে এবং খাদ্য তৈরি করে, সেই খাবার হাইড্রা গ্রহণ করে। একই সাথে হাইড্রার যে নাইট্রোজেন জাতীয় যে বর্জ্য পদার্থগুলো হাইড্রা তৈরি করে, সেখান থেকে প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করে কে? জুওক্লোরেলা। তাহলে এখানে দেখা যাইতেছে যে একজন আরেকজনের উপকার করতেছে। তো এই বিষয়টা হচ্ছে মিথজীবিতার উদাহরণ। উত্তর সবুজ হাইড্রা ও জুওক্লোরেলা। পরের প্রশ্ন, হাইড্রা এর গ্যাস্ট্রোডার্মিসে কোন কোষটি দেখা যায় না? এখানে যে এই চারটি কোষের মধ্যে জার্ম সেল দেখা যায় না, কারণ আমরা জানি যে হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে জার্ম সেল এবং নেমাটোসিস্ট থাকে না, এবং যে পেশি আবরণী কোষের বদলে এখানে কি থাকে? পুষ্টি কোষ। তো এটা মাথায় রাখবা, জার্ম সেল বা জনন কোষ এখানে থাকে না। সি উত্তর, বা জার্ম সেল। হাইড্রায় কোন ধরনের নিষেক হয়? হাইড্রা, এটা হচ্ছে ইনফরমেটিভ প্রশ্ন, পড়বা। ইন্টারস্টিশিয়াল কোষ এর কাজ কি? ইন্টারস্টিশিয়াল কোষ একটু আগে বললাম, হাইড্রা হচ্ছে হাইড্রার পুনরুৎপত্তির ক্ষমতা অনেক বেশি। এটার কারণ কি? একটি মাত্র কোষ, যেই কোষের মাধ্যমে সে একটা অঙ্গ তার পুরো কেটে দিল, সেখান থেকে নতুন করে আবার সেখানে সেই অঙ্গটি গজায়। অর্থাৎ এটার কিসের জন্য হয়? ইন্টারস্টিশিয়াল কোষের জন্য। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ, উত্তর কি হবে? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ, তাহলে এর কাজ কি হবে? প্রয়োজনে যে কোনো কোষ গঠন। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষের কাজ। পরের প্রশ্নে আসি, শিকারকে জড়িয়ে ধরতে সাহায্য করে কোন ধরনের নেমাটোসিস্ট? একটু আগেই বললাম 4 ধরনের নেমাটোসিস্টের 4 ধরনের কাজ আছে, এটা ভালোভাবে পড়বা। তো এখানে যেহেতু বলছে যে হাইড্রা শিকারকে জড়িয়ে ধরতে কোন ধরনের নেমাটোসিস্ট কাজে লাগে, উত্তর হবে ভলভেন্ট, বা আরেকটা নাম হচ্ছে ডেজমোনিম। ঠিক আছে, দুইটাই মাথায় রাখবা এবং বাকি তিনটার কাজও পড়ে ফেলবা। পরের প্রশ্ন, কোন প্রাণীতে মুকুলোদ্গম পদ্ধতিতে প্রজনন হয়? তো মুকুলোদ্গম এই শব্দটা হচ্ছে মূলত উদ্ভিদের সাথে জড়িত, তবুও এখানে হচ্ছে এটা হাইড্রাতেও ঘটে, এটা এক্সেপশন। সো এটা মনে রাখবা, হাইড্রাতে মুকুলোদ্গম দেখা যায়। কোন প্রাণীতে মুকুলোদ্গম দেখা যায়? উত্তর হবে হাইড্রা। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে বলছে ঘাস ফড়িং এর দৈহিক বৃদ্ধির জন্য বারবার খোলস বদলানোর প্রক্রিয়াটাকে কি বলে? এটা মূলত মোল্টিং। খোলস বদলানোর প্রক্রিয়া হচ্ছে মোল্টিং। ঠিক আছে, মোল্টিং। এবং এই প্রক্রিয়ায় যে হরমোনটা কাজ করে সেটা হচ্ছে একডাইসন হরমোন, সেজন্য এটা মূলত মোল্টিং, এবং মাঝে মাঝে এটাকে একডাইসিসও বলা হয়। ঠিক আছে, মোল্টিং। পরের প্রশ্ন দেখি, ঘাস ফড়িং এর ওভিপোজিটর কি কাজে ব্যবহার করা হয়? এখানে মূলত দুই ধরনের প্রশ্ন আসে। ওভিপোজিটরের প্রধান কাজ হচ্ছে ডিম পাড়া। তো ওভিপোজিটর অঙ্গ দ্বারা ঘাস ফড়িং ডিম ত্যাগ করে, এবং এই ওভিপোজিটর শুধুমাত্র স্ত্রী ঘাস ফড়িংয়ে থাকে, অর্থাৎ পুরুষ ঘাস ফড়িংয়ে থাকে না। তো আমরা এখান থেকে এই ওভিপোজিটরের মাধ্যমে কি করতে পারি? দুইটা জিনিস করতে পারি, অবশ্যই স্ত্রী এবং পুরুষ ঘাস ফড়িংয়ের পার্থক্য করতে পারি। ঠিক আছে, তাহলে প্রশ্ন যদি আসে ওভিপোজিটরের কাজ কি? ডিম্ব ত্যাগ বা ডিম পাড়া। তো এটা জানলাম, এবং একইভাবে যদি বলে 4টা অপশন থাকে এবং প্রশ্ন থাকে যে নিচের কোনটির মাধ্যমে স্ত্রী এবং পুরুষ ঘাস ফড়িং এর মধ্যে পার্থক্য করা যায়, উত্তর কি হবে? ওভিপোজিটর। ঠিক আছে, তো পরের প্রশ্ন দেখি, হিমোসিলের হিমোলিম্ফের আন্দোলনের দ্বারা ম্যালপিজিয়ান নালিকা ঘাস ফড়িং এর কোন ধরনের কাজ করে থাকে? ম্যালপিজিয়ান নালিকা ঘাস ফড়িং এর কোন ধরনের কাজ করে থাকে? আমরা জানি ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে আর্থ্রোপোড, অর্থাৎ ঘাস ফড়িং আর্থ্রোপোডের একটা আর্থ্রোপোডা পর্বের একটি প্রাণী। তাহলে ম্যালপিজিয়ান নালিকার কাজ মূলত রেচন। ঠিক আছে, তো রেচনের কাজে সাহায্য করে থাকে, অর্থাৎ সি। পরের প্রশ্ন, সিলেন্ট্রনের অপর নাম কি? সিলেন্ট্রন একটু আগেই বললাম, সিলেন্ট্রন মূলত গ্যাস্ট্রোভাস্কিউলার গহ্বর, অর্থাৎ গ্যাস্ট্রো অর্থ হচ্ছে পরিপাক, এবং ভাস্কুলার মানে সংবহন, পরিবহন, এইগুলো বোঝায়। তো পরিপাক সংবহন বা গ্যাস্ট্রোভাস্কুলার।
ঠিক আছে, দুইটা কাজ। এটা হচ্ছে মূলত সিলেন্টেরনের কাজ। সিলেন্টেরনের অপর নাম কি? সিলেন্টেরনের অপর নাম পরিপাক সংবহন গহ্বর, এবং দুইটা কাজ থেকে নামটা আসে। পঙ্গপাল হলো এক ধরনের ঘাসফড়িং। ঘাসফড়িং এর ম্যালপিজিয়াম নালিকা কোথায় বিস্তৃত থাকে পড়বা। ঘাসফড়িং এর ল্যাব্রাম মানুষের কোন অঙ্গের সমতুল্য? ল্যাব্রাম। ঠিক আছে, তো আমরা ঘাসফড়িং এর মুখপাঙ্গ পড়ছি, মুখপাঙ্গে টোটাল দেখছিলাম ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, হাইপোফারিংস এগুলা। এখন এখানে ল্যাব্রাম এবং ল্যাবিয়াম দুইটা যদি দেখি, তাহলে মানুষের ক্ষেত্রে উপরের ওষ্ঠ এবং নিচের ওষ্ঠ অর্থাৎ ঠোঁট, উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট গঠন করে যেটা, সেটা সেম জিনিসটা ঘাসফড়িং এর ল্যাব্রাম এবং ল্যাবিয়াম। অর্থাৎ ঘাসফড়িং এর যে ল্যাব্রাম, আমরা যদি এইভাবে কল্পনা করি তাহলে হচ্ছে এটা হবে ল্যাব্রাম। ল্যাব্রামটা কি মূলত? উপরের ওষ্ঠ বা উপরের ঠোঁট। এবং ল্যাবিয়াম, ল্যাবিয়ামটা কি মূলত? নিচের ওষ্ঠ। ঠিক আছে, তো এটা মাথায় রাখবা। এখানে বলছে ঘাসফড়িং এর ল্যাব্রাম কিসের সমতুল্য? তাহলে ল্যাব্রাম মানে কি? উপরের ওষ্ঠ অর্থাৎ উপরের ঠোঁট। পরের প্রশ্ন, অ্যালারি পেশির সাথে সম্পৃক্ত অঙ্গ কোনটি? অ্যালারি পেশি। ঠিক আছে, এখন অ্যালারি পেশির সাথে সম্পৃক্ত অঙ্গ হচ্ছে মূলত হৃদযন্ত্র। ঠিক আছে, নট হৃদপিণ্ড। এটা খেয়াল করবা, কারণ আমরা জানি যে ঘাসফড়িং এ হৃদযন্ত্রকে মানে হৃদপিণ্ডকে হৃদপিণ্ড বলা হয় না, কারণ কি? হৃদযন্ত্র বলা হয়। এখন এখানে ঘাসফড়িং আমরা জানি যে ঘাসফড়িং এ টোটাল 7টা প্রকোষ্ঠ থাকে হৃদপিণ্ডের, 7টা। প্রত্যেকটা প্রকোষ্ঠের উপরে ত্রিভুজ আকৃতির এক ধরনের এইভাবে পেশি থাকে, এরকম প্রত্যেকটা প্রকোষ্ঠের উপরে। তো আকৃতিটা মনে রাখবে কি? ত্রিভুজ আকৃতি। ঠিক আছে, যে পেশিটা থাকে সেই পেশির নাম কি? অ্যালারি পেশি। তাহলে অ্যালারি পেশি কিসের সাথে জড়িত? হৃদযন্ত্র। অ্যালারি পেশির সম্পৃক্ত অঙ্গ কোনটি? হৃদযন্ত্র। এবং এই যে অ্যালারি পেশির আকৃতি যদি বলে, ত্রিভুজ আকৃতির। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে আছে হচ্ছে বাংলাদেশের কোন নদীতে রুই মাছের প্রাকৃতিক প্রজনন হয়? প্রাকৃতিক প্রজনন। ঠিক আছে, এই ধরনের যখনই বায়োলজিতে এরকম কোনো নদীর নাম উল্লেখ আসবে, উত্তর হবে হালদা নদী। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে হালদা নদী। এখানে বলতে প্রাকৃতিক প্রজনন হয় কোন নদীতে? হালদা নদী। এরকম আরো প্রশ্ন আছে, এটার উত্তর হালদা নদী। ঠিক আছে, তো রুই মাছের প্রাকৃতিক প্রজনন হয় হচ্ছে হালদা নদী। পরের প্রশ্ন, মাছ পানি নিতে শ্বাস নিতে তার শরীরের কোন অংশ ব্যবহার করে? ঠিক আছে, মাছ, তাও এখন অবশ্যই এটা তাহলে হবে হচ্ছে ফুলকা। ঠিক আছে, ফুলকা। মাছ পানি নিতে শ্বাস নিতে সাহায্য করে হচ্ছে তার আর ফুলকা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি, রুই মাছের আঁশ কোন ধরনের? তো আমরা এখানে পড়ছিলাম যে মাছ যে টোটাল 3 ধরনের ছিল, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজিস, সার্কোপটেরিজিস। এখানে আমরা 3 ধরনের আঁশ মনে রাখছিলাম কিভাবে। প্রথমটা ছিল হচ্ছে প্রথম, তো প দিয়ে, অর্থাৎ প্লাকয়েড। এবং 3 নম্বরটা হচ্ছে ক খ গ, তাহলে গ্যানোয়েড। এবং মাঝেরটা হচ্ছে সাইক্লোয়েড বা টিনোয়েড। রুই মাছ যেহেতু মাঝেরটা অর্থাৎ অ্যাক্টিনোপটেরিজি, অর্থাৎ আমরা যে মাছগুলো খাই, আর একটা নাম কি? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। তো এখান থেকে আসে কি? সাইক্লোয়েড। এখানে কিন্তু আবার টিনোয়েডের সাথে আবার কনফিউশনে ফেলো না। তো সাইক্লোয়েড, এটা একটু ভালোভাবে মাথায় রাখবে। এই প্রশ্নটা বারবার আসে, খুবই কমন প্রশ্ন, সহজ এবং পরীক্ষাতে আসে। পরের প্রশ্ন, রুই মাছে কত জোড়া ফুলকা আছে? কত জোড়া? এই যে এই শব্দটা খেয়াল করবা। ঠিক আছে, কত জোড়া বলছে। অনেক সময় দেখা যায় যে জোড়া শব্দটা থাকে না, কয়টি বলে। ঠিক আছে, তো তখন মানে প্রশ্নটা ভালোভাবে না পড়ে উত্তর করলে ভুল হয়ে যায়। তো এটা একটু খেয়াল রাখবা, কারণ কয় জোড়া বলতে যেহেতু উত্তর আসবে 4 জোড়া। যদি বলতো কয়টি, উত্তর হতো 8টি। পরের প্রশ্ন, বাংলাদেশের কোন নদীতে রুই মাছ প্রকৃতিতে ডিম দেয়? সেম, কোন মাছ নদী উত্তর চাইছে, মানে হচ্ছে হালদা নদী। পরের প্রশ্ন, ল্যাটারাল লাইন সংবেদী অঙ্গ থাকে কোন প্রাণীতে? ল্যাটারাল লাইন বলতে তোমার এটা থাকে অবশ্যই রুই মাছে। এবং এই ধরনের গঠনের জন্য তোমার রুই মাছ যখন হচ্ছে পানিতে চলাচল করে, তখন হচ্ছে তোমার ওই যে পানির বেগ তার হচ্ছে মানে মূলত মাছের বেগকে বাধা দিতে পারে না। ঠিক আছে, তো এটা রুই মাছের একটি বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, রুই মাছের অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী বাহ্যিক রক্তে সমৃদ্ধ থাকে মূলত। এখানে হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আর আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই এখন। পরবর্তী স্লাইডে আছে রুই মাছের শ্রবণ অঙ্গের অংশ কোনটি? শ্রবণ অঙ্গ। রুই মাছের শ্রবণ অঙ্গ মূলত বায়ুথলি বা পটকা। প্রশ্নটা যদি আসতো যে ঘাসফড়িং এর শ্রবণ অঙ্গ কোনটি, তাহলে আসতো কি? টিম্পেনাম। ঠিক আছে, ঘাসফড়িং এর অনেকগুলো সংবেদী অঙ্গ আছে, প্রত্যেকটার কাজ আমরা জানতে হবে, কারণ ওখান থেকে পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে। যেমন তাপেন্দ্রিয় হচ্ছে প্লান্টুলি প্যাড, বা এরকম স্পর্শেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, এগুলো আছে, তো এগুলো দেখবা। ঠিক আছে, তো রুই মাছের শ্রবণ অঙ্গ হচ্ছে বায়ুথলি বা পটকা। তো রুই মাছ নাকি ঘাসফড়িং কোনটা প্রশ্নে বলছে, এটা একটু ভালোভাবে খেয়াল রাখবা।
আচ্ছা দেন রুই মাছের লার্ভা দশায় কতক্ষণ পর ফুলকা আর্টস দেখা যায়? ইনফরমেটিভ প্রশ্ন পড়বা। আরশোলার ওমাটিডিয়ামে রেটিনুলার কোষ যাকে ঘিরে থাকে, উত্তর হবে র্যাবডোম। কারণ আমরা জানি যে ওমাটিডিয়ামের যে কয়েকটি অংশ ছিল, যেমন কর্নিওজেন কোন কোষ, তো এটার কাজ কি ছিল? কর্নিয়া তৈরি করা। তো একইভাবে রেটিনুলার কোন কোষ, এটা সরি রেটিনুলার কোষ, এটার কাজ হচ্ছে র্যাবডোম তৈরি করা, ঠিক আছে? এর ক্ষরণ থেকে র্যাবডোম তৈরি হয়। তো এই যে জিনিসটা টোটাল রেটিনাকে র্যাবডোমকে ঘিরে অবস্থান করে, তাহলে ওমাটিডিয়ামের রেটিনুলার কোষ দাকে ঘিরে অবস্থান করে কাকে? র্যাবডোমকে। পরের প্রশ্ন, স্ত্রী জনন মাতৃকোষ থেকে ডিম্বাণু সৃষ্টি হওয়ার প্রক্রিয়ায় কি বলে? ওজেনেসিস। এটা কমন প্রশ্ন। আরশোলা হৃদযন্ত্র কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? এখানে বলছে আরশোলা, ঘাসফড়িং না কিন্তু, আরশোলা। আরশোলা বা তেলাপোকা। আরশোলার হৃদপিণ্ড হচ্ছে 13 প্রকোষ্ঠ বিশিষ্ট। টোটাল কত প্রকোষ্ঠ? 13। এটা মাথায় রাখবা। আর যদি বলতো ঘাসফড়িং, তাহলে ঘাসফড়িং এর হৃদপিণ্ড 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। পরের প্রশ্ন, তেলাপোকার গিজার্ডে কয়টি দাঁত থাকে? তো শুধু দাঁত না, এরকম বেশ কিছু প্রশ্ন আছে, ওখানে প্যাড আছে বা আরো কয়েকটি প্রশ্ন আছে, মানে যা হোক প্রত্যেকটার আনসার হচ্ছে 6। ঘাসফড়িং এর সংখ্যা দেখলে মোটামুটি 6 আসে, ঠিক আছে? একটি জিনিস বাদে, সেটা হচ্ছে কি? হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা। হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা, এই জিনিসটা হচ্ছে 6টি না, এটা থাকে হচ্ছে 6 জোড়া। 6 জোড়া। তো অপশনে যদি থাকে কয়টি হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা, উত্তর আসবে 12টি। কয় জোড়া থাকলে 6টি, এই জিনিসটা মাথায় রাখবে। আর বাকি যা আসবে মূলত 6, ঠিক আছে? তো গিজার্ডে কয়টি দাঁত থাকে? 6টি। পরের প্রশ্ন, ভ্রূণের বিভিন্ন কোষ থেকে প্রাণীর বিভিন্ন অঙ্গ গঠনকে কি বলে? অঙ্গ গঠন অর্থাৎ অঙ্গ তৈরির প্রক্রিয়া, ঠিক আছে? কোনো কিছু তৈরি বলতে আমরা জানি হচ্ছে জেনেসিস। জেনেসিস, কোনো কিছু তৈরি। এখন এখানে কি তৈরি হচ্ছে আসলে? কোনো ভ্রূণের বিভিন্ন কোষ থেকে প্রাণীর বিভিন্ন অঙ্গ অর্থাৎ অঙ্গ তৈরি হচ্ছে। তো অঙ্গের ইংলিশ কি? অর্গান। তো জেনেসিস কি? জেনেসিস হবে অর্গানোজেনেসিস। অর্গান থেকে অর্গানোজেনেসিস। তাহলে এখানে বলছে কি বিভিন্ন মানে অঙ্গ গঠনকে কি বলে? জেনেসিস। কি জেনেসিস? অর্গানোজেনেসিস। তাহলে উত্তর আসবে অর্গানোজেনেসিস। আরশোলার পরিপাকৃত খাদ্য পৌষ্টিকতন্ত্রের কোন অংশ হতে পরিশোষিত হয়? আরশোলার পরিপাকৃত খাদ্য, এটা অপশন আছে ক্রপ সিকা, মেসেন্টেরনো যকৃৎ সিকা, মেসেন্টেরনো গিজার্ড এবং মেসেন্টেরনো ক্রপ, ঠিক আছে? উত্তর আসবে মেসেন্টেরনো যকৃৎ সিকা। এখানে একটু আগে বললাম হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা। হেপাটো মানেই হচ্ছে যকৃৎ, ঠিক আছে? যেমন কার্ডো থাকলে আমরা কি বুঝি? যদি কোনো একটা ওয়ার্ডের মধ্যে কার্ডো শব্দটা থাকে, তাহলে আমরা বুঝি ওটা হচ্ছে মূলত হৃৎপিণ্ডকে বোঝায়, ঠিক আছে? যেমন পেরিকার্ডিয়াম মানে হৃৎপিণ্ডের আবরণ। এরকম যে হচ্ছে যেটাই থাকুক না কেন, তো হেপাটো থাকলে সেখানে আছে যকৃৎ, তো হেপাটিক শিকার জায়গায় যকৃৎ শিকা। পরের প্রশ্ন, কোনটি মানবদেহের ল্যাবরেটরি? মানবদেহের ল্যাবরেটরি, এটা বলছি আগেও, মানবদেহের ল্যাবরেটরি হচ্ছে যকৃৎ, কারণ এখানে 500-র বেশি বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া এখানে চলে। বুঝতে পারতেছো? 500-র বেশি, তার মানে অবশ্যই এটা জৈব রসায়নাগার বা ল্যাবরেটরি। তো মানবদেহের ল্যাবরেটরি কোনটা? এ, অর্থাৎ যকৃৎ বা লিভার, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। আচ্ছা আমরা পরের স্লাইডে যাই। পরের অধ্যায় পরিপাক ও শোষণ, এটা হচ্ছে আমাদের আজকে 3য় অধ্যায়, এবং এটাও খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এতদিনে তোমরা বুঝে গেছো, কারণ প্রায় এখান থেকে, প্রায় না সব সময় এখান থেকে প্রশ্ন আসে, তো এটা একটু মনোযোগ দাও। এখানে বলে প্রোটিন পরিপাকে সহায়তা করে কোন এনজাইম, ঠিক আছে? এখন মূলত আমরা জানি যে 3 ধরনের জটিল খাদ্য আছে, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং লিপিড। এই 3 ধরনের খাদ্য হচ্ছে তোমার আমাদের খাদ্য খাওয়ার পর সরাসরি শোষণ করতে পারে না দেহ, এজন্য এদেরকে সরল একটা দ্রব্যে পরিণত হতে হয়, ঠিক আছে? তো এই যে টোটাল প্রক্রিয়াটার জন্য এনজাইম, বিভিন্ন এনজাইম কাজে লাগে। তো এখন কোন এনজাইম কোনটার ক্ষেত্রে কাজে লাগে এটা আমাদের মুখস্থ করা জরুরি, ঠিক আছে? যেমন দেখো এখানে বলছে প্রোটিন, তো প্রোটিন মানে মূলত সিন থাকে শেষে, মূলত পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামিনোট্রিপসিন, এটা, ঠিক আছে? তো এটা দ্বারা মনে রাখবা যে প্রোটিন মানে হচ্ছে পেপসিন। পেপসিন মানে কি? প্রোটিন, মানে প্রোটিন পরিপাককারী এনজাইম, ঠিক আছে? এটা। আর বাকি যে ছিল অ্যামাইলেজ, লাইপেজ, টায়ালিন। এর মধ্যে অ্যামাইলেজ এবং টায়ালিন দুইটাই হচ্ছে কি? শর্করা, অর্থাৎ শর্করা পরিপাককারী এনজাইম, এবং লাইপেজ হচ্ছে লিপিড পরিপাককারী এনজাইম। তো পরের প্রশ্ন, প্রোটিন জাতীয় খাদ্য ভেঙে পেপটন পরিণত করে কোনটিতে? এখানেও সেই প্রোটিন জাতীয় বলছে, মানে হচ্ছে প্রোটিওলাইটিক, অর্থাৎ প্রোটিন বিশ্লেষী, আমিষ বিশ্লেষী এনজাইম লাগবে। সেটা কি? মূলত ট্রিপসিন, ঠিক আছে? কারণ অ্যামাইলেজ, লাইপেজ, অ্যামাইলেজ হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম এবং লাইপেজ কি? স্নেহদ্রব্য পরিপাককারী এনজাইম। পরের প্রশ্ন দেখি, অগ্নাশয় রসে কোন হরমোন বিদ্যমান? অগ্নাশয় রসে,
এখানে প্রথমে আছে টায়ালিন এবং মল্টেজ, এটা কখনোই হবে না, কারণ টায়ালিন এবং মল্টেজ দুইটাই হচ্ছে লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নে যদি বলে নিচের কোনটি লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, উত্তর কি টায়ালিন ও মল্টেজ। এখানে বলছে অগ্নাশয় রস, তাহলে উত্তর আসবে কি অ্যামাইলেজ ও লাইপেজ, ঠিক আছে। এটা হচ্ছে মূলত অগ্নাশয় রস থেকে নিঃসৃত হয়, এটা মাথায় রাখবা, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে আন্তরিক ল্যাকটেজ এনজাইম ল্যাকটোজকে ভেঙে কি উৎপন্ন করে, ল্যাকটোজ। এখন ল্যাকটোজটা মূলত কি, ল্যাকটোজটা হচ্ছে আন্তরিক ল্যাকটেজ এনজাইম। ল্যাকটেজ এনজাইমটা আমরা জানি শর্করা বিশ্লেষী এনজাইম, ঠিক আছে। এখন একটু আগে বললাম যে 3 ধরনের কঠিন জটিল যে খাদ্যদ্রব্য আমাদের শরীর শোষণ করতে পারে না, সেগুলো হচ্ছে সরল দ্রব্যে পরিণত হয়। এখন সরল দ্রব্যটা আসলে কি, যদি সেটা কার্বোহাইড্রেট হয় তাহলে কার্বোহাইড্রেট সর্বশেষ পর্যন্ত গ্লুকোজে পরিণত হবে, এবং যদি সেটা প্রোটিন হয় তাহলে শেষে অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে, এবং প্রোটিনের জায়গায় যদি লিপিড হয় তাহলে শেষ পর্যন্ত ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হবে। তাহলে এখানে বলে ল্যাকটোজ, তাহলে ল্যাকটোজটা কি মূলত শর্করা বিশ্লেষী এনজাইম, তাহলে শেষ পর্যন্ত কিসে পরিণত হবে, গ্লুকোজ। পরের প্রশ্ন, কোনটি দুধের প্রোটিন পরিপাককারী এনজাইম, ঠিক আছে। এখানে 2 ধরনের প্রশ্ন আসে, দুধের প্রোটিন পরিপাককারী এনজাইম, এটা একটা প্রশ্ন। আবার প্রশ্ন এমনভাবে হতে পারে যে দুধের প্রোটিন কোনটি, অর্থাৎ দুধে যে প্রোটিনটা থাকে সেই প্রোটিনের নাম কি, এবং আরেকটা প্রশ্ন ওই প্রোটিনকে মানে ভাঙে কোন এনজাইম, ঠিক আছে। তো আমরা জানি এটা ভালোভাবে মাথায় রাখবা যে দুধে যে প্রোটিনটা থাকে সেটা হচ্ছে দুধের প্রোটিনকে বলে হচ্ছে কেজিন বা কেসিন, যেটাই বলো এটা, এবং এটার উপর যে কাজ করে যে এনজাইম তার নাম হচ্ছে রেনিন, ঠিক আছে। এই রেনিনটা হচ্ছে কেসিনকে প্যারাকেসিনে রূপান্তর করে। তাহলে এটা একটু দেখো, এখানে বলবো কোনটি দুধের প্রোটিন পরিপাককারী এনজাইম, প্রোটিন পরিপাককারী এনজাইম দুধের, তাহলে এনজাইম যেহেতু বলছে রেনিন, ঠিক আছে। দুধে যে প্রোটিন পাওয়া যায়, একই সাথে এই প্রশ্নটা আছে দুধে যে প্রোটিন পাওয়া যায়, অর্থাৎ দুধের প্রোটিন হচ্ছে কি ক্যাসিন, আর দুধের যে এনজাইমটা হচ্ছে কি ছিল রেনিন। পরের প্রশ্ন, কোনটি মেমব্রেন এনজাইম, পেপসিন। ইনসুলিন কোনটি, ইনসুলিন। এখন আমরা জানি ইনসুলিন একটি হরমোন যেটা হচ্ছে অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, এবং এই হরমোনটা মূলত প্রোটিন, ঠিক আছে। তো ইনসুলিন কোনটি, ইনসুলিন হচ্ছে প্রোটিন। পরের প্রশ্ন আছে, চর্বিকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে কোন এনজাইম, চর্বিকে। তাহলে এখানে আমরা জানি যে চর্বি শেষ পর্যন্ত ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়, কারণ ওখানে যখন সে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হবে তখনই সেটা আমাদের দেহ শোষণ করতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে চর্বিকে, অর্থাৎ চর্বি মানে লাইপোলাইটিক বা লিপিড বিশ্লেষী এনজাইম কোনটা, সেটা দেখলে আমরা উত্তরটা বের করতে পারবো। অ্যামাইলেজ হবে না, কারণ অ্যামাইলেজ শর্করার উপর কাজ করে। এখানে হচ্ছে ল্যাকটেজও শর্করার উপর কাজ করে, তাহলে লাইপেজটা হচ্ছে কি চর্বিকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে, ঠিক আছে। পরের প্রশ্ন, নিচের কোনটি ক্ষুদ্রান্তের একটি এনজাইম, ক্ষুদ্রান্তের এনজাইম হচ্ছে অ্যামিনোপেপটাইডেস, কারণ পিত্ত এনজাইম না, টায়ালিন তো থাকে হচ্ছে তোমার মুখগহ্বরে, ট্রিপসিনও না। তাহলে কোন এনজাইমটি অগ্নাশয় হতে নিঃসরিত হয়, সেম অগ্নাশয় হতে নিঃসরিত হয় হচ্ছে ট্রিপসিন, ঠিক আছে। ট্রিপসিন হচ্ছে অগ্নাশয় হতে নিঃসরিত হয়। আর যদি বলতো পেপসিন কিন্তু পাকস্থলী থেকে নিঃসরিত হয়। তো এই জিনিসটা পেপসিন, এখানে প্রথম অক্ষর প, পাকস্থলীর প্রথম অক্ষর প, তো দুইটা মাথায় রাখবা যে পেপসিন পাকস্থলী থেকে নিঃসৃত হয়, ঠিক আছে, এবং এখানে ট্রিপসিনটা হচ্ছে অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, এটা মাথায় রাখবা। আর মাতৃদুগ্ধের প্রোটিনের পরিমাণ কত, এটা হচ্ছে ইনফরমেটিভ, মুখস্থ করবা। তো পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্ন আছে হচ্ছে কোনটি লালা গ্রন্থি নিঃসৃত এনজাইম, ঠিক আছে। এটা আগেও বারবার বলছি, লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হচ্ছে কোনটা, টায়ালিন। লালা গ্রন্থি থেকে কোন এনজাইম নিঃসৃত হয়, টায়ালিন, ঠিক আছে। পরের প্রশ্ন, কোন এনজাইম প্রোটিন পরিপাকে সাহায্য করে, এটা সেই পেপসিন। আর বাকি যে ল্যাকটেজ হচ্ছে মল্টেজ আর ল্যাকটেজ শর্করা বিশ্লেষী, এবং লাইপেজ হচ্ছে স্নেহ বিশ্লেষী, ঠিক আছে। তো পরের প্রশ্ন, লালা গ্রন্থি থেকে কোন এনজাইম নিঃসৃত হয়, সেম প্রশ্ন, টায়ালিন। সেম প্রশ্ন সেম আনসার, এই প্রশ্নটা কিন্তু বেশ কয়েকবার আসছে, ঠিক আছে। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স কোথায় থাকে, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থাকে হচ্ছে অগ্নাশয়ে, ঠিক আছে, অগ্নাশয়ে। পরের প্রশ্ন বলে
অগ্ন্যাশয় হতে নিঃসরিত হয় না কোনটি? অগ্ন্যাশয় হতে নিঃসরিত হয় না হচ্ছে ক্যালসিটোনিন, ঠিক আছে? কারণ গ্লুকাগন, ইনসুলিন এবং গ্যাস্ট্রিন, আমরা জানি যে অগ্ন্যাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ থাকে সেখানে মূলত আলফা কোষ গ্লুকাগন, বিটা কোষ ইনসুলিন এবং জি কোষ হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করে, ঠিক আছে? তাহলে ক্যালসিটোনিনটা অগ্ন্যাশয় হতে নিঃসরিত হয় না। পরের প্রশ্ন, অগ্ন্যাশয় কোন তন্ত্রে পাওয়া যায়? অগ্ন্যাশয় অবশ্যই পরিপাকের সাথে জড়িত, তাহলে পরিপাক তন্ত্রেই পাওয়া যাবে, তো পরিপাকতন্ত্র। পরের প্রশ্ন, ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? ইনসুলিন মূলত নিঃসৃত হয় হচ্ছে অগ্ন্যাশয় থেকে। অগ্ন্যাশয়ের কোথা থেকে? বিটা কোষ থেকে, ঠিক আছে? তো অপশনে যেটা থাকবে সেটা দেব। এখানে আছে অগ্ন্যাশয় ডিরেক্ট, তাহলে কি অগ্ন্যাশয়। পরের প্রশ্ন, অগ্ন্যাশয় রসে কোন এনজাইম থাকে? অগ্ন্যাশয় রসে কোন এনজাইম থাকে? অ্যামাইলেজ ও মল্টেজ। এই যে টায়ালিন ও মল্টেজ, এখানে কিন্তু সেই একই জিনিস, এটা লাল রসে থাকে। পরের প্রশ্ন, উইরসাং নালী নিচের কোনটিতে অবস্থিত? উইরসাং নালী এটা হচ্ছে অগ্ন্যাশয়ে অবস্থিত। দেন অগ্ন্যাশয় রসে কোন হরমোনটি অনুপস্থিত? আচ্ছা, এটা হরমোন না, এটা মূলত এনজাইম হবে। কোন হরমোনটি অনুপস্থিত? এখানে দেখো নিউক্লিওটাইডেজ, এখানে হচ্ছে কাইমোট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ, মূলত সবগুলোই হচ্ছে অগ্ন্যাশয়ে থাকে, নিউক্লিওটাইডেজটা থাকে না। পরের প্রশ্ন দেখো, ক্ষুদ্রান্ত্র থেকে খাদ্য শোষিত হয় কিসের মাধ্যমে? ভিলাই। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি ভিলাই কি? ভিলাই হচ্ছে এরকম আকৃতি থাকে ভিলাইয়ের, ঠিক আছে? এখন এই যে জিনিসটা দেখো, দেখতে কিন্তু খুবই অল্প মনে হলেও যখন আমরা এটা ধরে, যদি আমরা দুই দিক ধরে যদি টান দিই, তাহলে দেখবো যে এর ক্ষেত্রফলটা অনেক বেড়ে গেছে, অর্থাৎ শোষণ তলটা অনেক বেড়ে গেছে, ঠিক আছে? তো অল্প জায়গার মধ্যে অনেক শোষণ তল বেড়ে যায়, শোষণ তল, সেজন্য এটা হচ্ছে মূলত যে এটা কাজটা করে ভিলাই, ঠিক আছে? ভিলাই শোষণের সাথে জড়িত। পরের প্রশ্ন, ক্ষুদ্রান্ত্রের প্রাচীরের বাইরে থেকে ভেতরের দিকে সর্বশেষ স্তরটির নাম কি? উত্তর কি? মিউকোসা, ঠিক আছে? এই মিউকোসা হচ্ছে মিউকাস উৎপন্ন করে, যে মিউকাসটা বিভিন্ন অঙ্গ অর্থাৎ পাকস্থলী ক্ষুদ্রান্তকে তোমার এনজাইমের হাত থেকে বাঁচায়, নইলে অঙ্গগুলোই ক্ষতিগ্রস্ত হইতো। পরের প্রশ্ন, ব্রাশ বর্ডার কোথায় থাকে? এক্সক্রিয়েটরি সিস্টেম। মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থিটির নাম কি? মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ, ঠিক আছে? যকৃৎ সবচেয়ে বড় গ্রন্থি যদি বলে তাহলে যকৃৎ। কিন্তু প্রশ্ন যদি বলে মানবদের সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটি? উত্তর হবে প্যারোটিড গ্রন্থি, ঠিক আছে? তো অনেক সময় কোনটি সবচেয়ে বড় লালা গ্রন্থি এই প্রশ্নটা করে অপশনে থাকে হচ্ছে যকৃৎ, এবং প্যারোটিড গ্রন্থির নাম থাকে একটু পরে। তো প্রথমে সবচেয়ে বড় গ্রন্থি, লালা গ্রন্থি মানে তো অন্য গ্রন্থি, ওটা তো মেন বড় গ্রন্থি না। সো লালার গ্রন্থি ওটা খেয়াল না করে যকৃৎ লাগাই দেওয়া যাবে না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। পরের প্রশ্ন, তাহলে বড় গ্রন্থিটির নাম হচ্ছে যকৃৎ। পরের প্রশ্ন, কোথায় ইউরিয়া তৈরি হয় যকৃতে? কোনটি মানবদের রাসায়নিক গবেষণাগার হিসেবে পরিচিত? রাসায়নিক গবেষণাগার, আর এটা হচ্ছে মূলত তোমার রাসায়নিক গবেষণাগার হচ্ছে যকৃৎ, ঠিক আছে? এখন যকৃতে 500-র বেশি জৈব রাসায়নিক এখানে বিভিন্ন ধরনের বিক্রিয়া চলে। 500-র বেশি, কল্পনা করতে পারো? তাহলে 500-র বেশি যেহেতু চলে, মানে অনেক অনেক একটা অবস্থা। তো সেজন্য হচ্ছে তোমার যকৃৎকে মানবদেহের রাসায়নিক গবেষণাগার বা অর্গানিক ল্যাবরেটরি বা জৈব রসায়নাগার বলা হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবা। পরের প্রশ্নে আসে, মানবদেহের কোন অঙ্গ গ্লাইকোজেন জমা করতে পারে? গ্লাইকোজেন জমা করে হচ্ছে যকৃৎ, ঠিক আছে? তাহলে প্রশ্নটি এইভাবে আসে যে যকৃৎ অতিরিক্ত গ্লুকোজকে কি হিসাবে জমা রাখে? উত্তর গ্লাইকোজেন, ঠিক আছে? তো প্রশ্নটা এভাবে আসতে পারে, একইভাবে উল্টে আসতে পারে, যখন যেভাবে আসবে তখন সেটা আনসার দিবা। পরের প্রশ্ন, যকৃৎ থেকে নিঃসরিত রসের নাম কি? যকৃৎ থেকে নিঃসরিত রস হচ্ছে পিত্তরস। এখানে একটা জিনিস খেয়াল করো, এটা যদি যকৃৎ হয় তাহলে এই যকৃৎ থেকে পিত্ত রসটা উৎপন্ন হয়, এখান থেকে উৎপন্ন হয়। এখান থেকে উৎপন্ন হওয়ার পরে পিত্তথলিতে জমা থাকে, হ্যাঁ? তাহলে প্রশ্ন দেখে যদি পিত্তথলি এবং পিত্তরস নামের মিল আছে দেখেই যদি বলে যে পিত্তরস কোথায় উৎপন্ন হয়, পিত্তথলি দাগিয়ে দেওয়া যাবে না। পিত্তথলি, সে কিন্তু এটা জাস্ট থলি, থলির কাজ কি? জাস্ট একটা কিছু জমা রাখা, সে পিত্তটাকে জমা রাখবে, তাহলে পিত্তথলির কাজ কি? পিত্তটাকে জমা রাখা। কিন্তু পিত্তরস হচ্ছে যেটা তোমার ওখান থেকে ক্ষরণ করা, কার কাজ? যকৃৎ, ঠিক আছে? তো এটা মাথায় রাখবা, যকৃৎ থেকে নিঃসরিত রসের নাম হচ্ছে পিত্তরস। পরের প্রশ্ন, কোন অঙ্গ থেকে পিত্তরস তৈরি হয়? যকৃৎ। ভিটামিন এ ডি ই কে বি সিক্স কোথায় সঞ্চিত হয়? এ ডি ই কে বি সিক্স,
ঠিক আছে, এটা মূলত যকৃতে সঞ্চিত হয়। এবং আরেকটা জিনিস মাথায় রাখবো, সেটা কি, ADEK, চারটা হচ্ছে স্নেহে দ্রবণীয় ভিটামিন। তো পরীক্ষায় যদি আসে নিচের কোনটি স্নেহে দ্রবণীয় ভিটামিন, অ্যাডেক, ADEK, ঠিক আছে, তো আনসার দিবা। আর যদি বলে কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন, সেটা হবে হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি, ঠিক আছে। তবে পরের প্রশ্ন দেখি, নিম্নের কোনটি পিত্ত লবণ? পিত্ত লবণ হচ্ছে সোডিয়াম গ্লাইকোকোলেট, এবং আরেকটি আছে সেটা হচ্ছে সোডিয়াম টরোকোলেট। সোডিয়াম গ্লাইকোকোলেট এবং সোডিয়াম টরোকোলেট, ঠিক আছে, এই দুইটার কাজ কি, ইমালসিফিকেশন বা অবদ্রবণ প্রক্রিয়াকে চালনা করা, ঠিক আছে। তাহলে নিম্নের কোনটি পিত্ত লবণ? সোডিয়াম গ্লাইকোকোলেট। আরেকটা কি, সোডিয়াম টরোকোলেট। আচ্ছা, আমরা পরের প্রশ্ন দেখি, নবজাতক শিশুর কোন অঙ্গ হতে লোহিত কণিকা উৎপন্ন হয়? ঠিক আছে, নবজাতক শিশুর কোন অংশ হতে লোহিত কণিকা উৎপন্ন হয়? উত্তর হবে যকৃৎ, ঠিক আছে। এখন আমরা ছোটবেলায় বাংলা ব্যাকরণে কি পড়তাম? রক্ষকই ভক্ষক, এরকম একটা লাইন পড়তাম না? অর্থাৎ যে রক্ষা করে সেই ভক্ষণ করে। তো যকৃতের কাজটাও ঠিক এরকম। সে ছোটবেলায়, অর্থাৎ যখন আমরা নবজাতক থাকি, তখন লোহিত কণিকা উৎপন্ন করে, এবং আস্তে আস্তে যখন আমাদের বয়স বৃদ্ধি পায়, অর্থাৎ প্রাপ্তবয়স্কদের, সেই লোহিত কণিকা ভাঙনের কাজ করে হচ্ছে যকৃৎ। অর্থাৎ নবজাতক সে উৎপন্ন করতেছে, এবং প্রাপ্তবয়স্ক যারা, তাদের দেহে এটা কি, ধ্বংস করতেছে। তাহলে এটা মাথায় রাখবা, নবজাতক শিশুর কোন অঙ্গ লোহিত কণিকা উৎপন্ন করে? যকৃৎ। পিত্তরসের জন্য কোনটি সত্য? পিত্তরসে কোনো এনজাইম থাকে না। পরের প্রশ্ন হচ্ছে, পাকস্থলীর কোন কোষ হতে HCl খরিত হয়? ঠিক আছে, এটা পাকস্থলীর কোন কোষ থেকে HCl খরিত হয়? এটা পাকস্থলীর যে টোটাল 4টা কোষ আছে, 4টা কোষ থেকে যে ক্ষরণ হয়, টোটাল ক্ষরণটাকে বলা হয় হচ্ছে গ্যাস্ট্রিক জুস। যেই রসটা তৈরি হয় 4 ধরনের কোষের সম্মিলিত আর কি, কিন্তু 4টার ক্ষরণ আলাদা, ঠিক আছে। তো এখানে যে 4টা কোষ আছে, HCl খরিত হয় তার মধ্যে প্যারাইটাল কোষ থেকে, প্যারাইটাল কোষ, এটা মাথায় রাখবা। এবং দেখো, প্যারাইটাল কোষ থেকে HCl খরিত হয়, তার মানে পাকস্থলীতে HCl, এবং এই অ্যাসিডের পিএইচ মান খুবই কম, 1 বা 2 এই রেঞ্জে, ঠিক আছে। তো এখানে তুমি দেখতে পাইতেছো যে কি পরিমাণ একটা মানে অ্যাসিডিক একটা অবস্থা, এবং পাকস্থলীর বিভিন্ন বিক্রিয়া চলমানের জন্য এই যে অ্যাসিডিক যে অবস্থাটা, এটা খুবই দরকার, ঠিক আছে। তো পরীক্ষায় যদি আসে যে পাকস্থলীর এর পরিবেশ কেমন, বা পাকস্থলীর বিক্রিয়া, বিভিন্ন বিক্রিয়া চলমানের জন্য কোন ধরনের পরিবেশ দরকার, উত্তর কি, আম্লিক বা অ্যাসিডিক, ঠিক আছে। পরের প্রশ্ন, টাইলের নিঃসৃত হয় কোন অঙ্গ থেকে? টাইলের নিঃসৃত হয় লালার গ্রন্থি থেকে। পরের প্রশ্ন হচ্ছে, পাকস্থলীর প্রাচীরের কোন কোষ HCl নিঃসরণ করে? একই প্রশ্ন, প্যারাইটাল। পরের প্রশ্ন বলছে, কোন লালা গ্রন্থি মানবদেহের অনুপস্থিত? ঠিক আছে, এখন আমরা জানি মানবদেহের 3 জোড়া লালার গ্রন্থি থাকে, 3 জোড়া, প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল। প্যারোটিড গ্রন্থি হচ্ছে সবচেয়ে বড় লালা গ্রন্থি। যদি বলে প্রশ্ন যে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? যকৃৎ। সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটি? প্যারোটিড গ্রন্থি, ঠিক আছে। তো প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি, এই 3টা লালার গ্রন্থি, 3টা মানে 3 জোড়া টোটাল মানবদেহে উপস্থিত, অর্থাৎ জাইগোমাটিকটা থাকে না। কোনটিকে গ্রন্থি বললে ভুল হবে? গ্রন্থি আমরা কি জানি, যে গ্রন্থি হলো যেটা এনজাইম বা হচ্ছে হরমোন নিঃসরণ করে। এখন এখানে দেখো যে অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, পিত্তাশয়। এখন অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, এরা তো গ্রন্থি, এবং একই সাথে এরা হচ্ছে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কেন? কারণ মিশ্র গ্রন্থি হচ্ছে তারাই যারা একই সাথে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা হিসাবে কাজ করে, অর্থাৎ এনজাইম এবং হরমোন দুইটাই নিঃসরণ করে, ঠিক আছে। তার মানে অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, 3টাই কি মিশ্র গ্রন্থি। হ্যাঁ, কিন্তু পিত্তাশয় কিন্তু গ্রন্থি না, কারণ পিত্তাশয়ের কাজ জাস্ট পিত্তটা জমা রাখা, কোনো কিছু ক্ষরণ করে না। তাহলে অবশ্যই কোনটি গ্রন্থি বললে ভুল হবে? পিত্তাশয়। পরের প্রশ্ন হচ্ছে, একটি পূর্ণাঙ্গ মানবদেহে কতগুলি গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে? ইনফরমেটিভ প্রশ্ন পড়বা। পাকস্থলীর কোন স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে? গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে হচ্ছে মিউকোসা স্তরে। এরাই হচ্ছে মূলত মিউকাস নিঃসরণ করে, যেটা হচ্ছে পাকস্থলীর প্রাচীরকে রক্ষা করে। পরের প্রশ্ন, মানুষের লালা গ্রন্থি কত জোড়া? 3 জোড়া। এখানে বলছে কত জোড়া, সেজন্য হচ্ছে 3 জোড়া, ঠিক আছে। এটা বারবার বলছে, এটা মাথায় রাখবা। পরের প্রশ্ন হচ্ছে, মানুষের কানের নিচে অবস্থিত লালা গ্রন্থি কোনটি? কানের নিচে থাকে হচ্ছে প্যারোটিড গ্রন্থি। আর বাকি যে আর 2টি বা 2 জোড়া লালার গ্রন্থি আছে, সেটা কি সাবলিঙ্গুয়াল। এটার অবস্থান মনে রাখবা, লিঙ্গুয়াল থেকে, ল্যাঙ্গুয়েজ থেকে লিঙ্গুয়াল। তো ল্যাঙ্গুয়েজের সাথে আমাদের জিওবার একটা কানেকশন আছে। সো সাব মানে নিচে, এবং এটা এখান থেকে আসে জিওবা। তো
সাবলিঙ্গুয়াল গ্রন্থির অবস্থান হচ্ছে আমাদের জিহ্বার নিচে, ঠিক আছে? তো এটা মাথায় রাখবা। পরের প্রশ্ন, হাইড্রোক্লোরিক অ্যাসিড পৌষ্টিকনালীর কোন অংশ থেকে নিঃসরিত হয়? পৌষ্টিকনালীর কোন অংশ থেকে নিঃসরিত হয়? পাকস্থলী, এবং অম্লীয় অবস্থা বিরাজ করে। পাকস্থলীতে হজম সম্পন্ন হয় কোন পরিবেশে? এটা বারবার বললাম, অম্লীয় পরিবেশে। কোনটি HCl এর ক্ষতিকর ভূমিকা থেকে পাকস্থলীর প্রাচীরকে রক্ষা করে? উত্তর কি আসবে? মিউসিন না, এটা মূলত হবে হচ্ছে মিউকাস, ঠিক আছে? মিউকাস। মিউসিন হচ্ছে তোমার লালা গ্রন্থি থেকে নিঃসরিত হয় এবং এটা হচ্ছে খাদ্যদ্রব্যকে পিচ্ছিল করে। তো এটা মাথায় রাখবা যে HCl এর ক্ষতিকর ভূমিকা থেকে পাকস্থলীকে রক্ষা করে কি? মিউকাস। পরের প্রশ্ন, লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা রসে কি কি থাকে? টায়ালিন ও টায়ালিন ও মল্টেজ, এটা বারবার আসতেছে। কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি। আর যদি বলে কোন ভিটামিন স্নেহে দ্রবণীয়, তাহলে কি আসবে? অ্যাডেক, ভিটামিন এ, ডি, ই, কে। তাহলে এখানে যেহেতু পানিতে দ্রবণীয় কথা বলছে, ভিটামিন বি এবং ভিটামিন সি, দুইটা আনসার। পরের প্রশ্ন হচ্ছে, ল্যাকটেজ এনজাইম কোন ধরনের খাদ্য পরিপাক করে? ল্যাকটেজ এনজাইম শর্করা পরিপাক করে। এবং লাইপেজ যে এনজাইমটা ছিল লাইপেজ, তো লাইপেজ এনজাইমটা হচ্ছে চর্বি বা স্নেহ, এই লিপিড জাতীয় খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে। পরের প্রশ্ন, ট্রিপসিন কোন ধরনের খাদ্য পরিপাকে সাহায্য করে? ট্রিপসিন হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। পরের প্রশ্ন আসে হচ্ছে, চর্বি জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে কে? চর্বি মানে স্নেহ, লাইপেজ। কারণ অ্যামাইলেজ হচ্ছে শর্করা, মল্টেজ শর্করা, এবং ট্রিপসিন হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যকে ভাঙে আর কি। তো কোন ধরনের খাদ্য পরিপাক হয়ে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে? তো প্রথমেই বললাম যে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং আরেকটা কি? লিপিড। এই তিনটি হচ্ছে জটিল আকারে থাকে, সরল আকৃতিতে রূপান্তর না হলে আমাদের শরীর শোষণ করতে পারে না। তো অ্যামিনো অ্যাসিড কোনটি সরল রূপ ছিল? প্রোটিন অর্থাৎ আমিষ। পরের প্রশ্ন, কাইলোমাইক্রন কোন খাবার শোষণে ভূমিকা পালন করে? কাইলোমাইক্রন মূলত লিপিডের সাথে জড়িত। আচ্ছা দেন দেখি, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য শোষণ নিয়ন্ত্রণ করে কোনটি? গ্লুকোকর্টিয়েড, এটা হচ্ছে মুখস্থ রাখবা। আর পরের প্রশ্ন বলতেছে, কোনটি আমিষ পরিপাকে অংশগ্রহণ করে না? ঠিক আছে, তো আমিষ পরিপাকে অংশগ্রহণ করে না লাইপেজ। কারণ কি? লাইপেজ হচ্ছে স্নেহ বা লিপিড জাতীয় খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে। নেক্সট, মানুষের পরিপাক নালীকে নিঃসরিত সিক্রেটিন হলো, সিক্রেটিন কি? মূলত সিক্রেটিন হলো একটি হরমোন, ঠিক আছে? সিক্রেটিন হরমোন, এবং এটার বিশেষত্ব হলো এটাই যে সিক্রেটিন প্রথম আবিষ্কৃত হরমোন, ঠিক আছে? সিক্রেটিন প্রথম আবিষ্কৃত হরমোন, এটা মাথায় রাখবা। তাহলে প্রশ্ন দিয়ে আসে, প্রথম আবিষ্কৃত হরমোন কোনটি? সিক্রেটিন। আর সিক্রেটিন কি? এক ধরনের হরমোন। পরের প্রশ্ন বলতেছে, জরুরি ও তাৎক্ষণিকভাবে উৎপন্ন হরমোন হচ্ছে অ্যাড্রেনালিন। রক্তস্রোতে থাকা অতিরিক্ত গ্লুকোজ থেকে যকৃতে সঞ্চিত পলিস্যাকারাইড হলো, সেম আগে পড়ে আসলাম, যকৃতে সঞ্চিত পলিস্যাকারাইড কি? গ্লাইকোজেন। যকৃৎ শুধুমাত্র গ্লাইকোজেন হিসেবেই অতিরিক্ত শর্করা জমা রাখতে পারে। নেক্সট, ইনসুলিনের তারতম্যের কারণে কোন রোগ হয়? এটা খুবই কমন একটি রোগ, ডায়াবেটিস, এবং এটা ইনসুলিনের তারতম্যের কারণে হয়, এটা সবারই জানা। নেক্সট বলতেছে, মানুষের ওপরের চোয়ালে কয়টি ছেদনদাঁত থাকে? কয়টি ছেদনদাঁত থাকে? এই প্রশ্নটা হচ্ছে, আমরা যদি দন্ত সংকেত দেখি, ICPM, ঠিক আছে? ICPM অর্থাৎ এটা হচ্ছে 2 1 2 3, ঠিক আছে? এখানে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এই যে জিনিসটা লিখলাম, এটা কি? এটা মূলত আমাদের টোটাল যে চোয়ালের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/4। তাহলে ইনসিসর অর্থাৎ কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন, পেশন দাঁত, এই কয়টি করে থাকে একটা চোয়ালের অর্ধেকে। এখানে প্রশ্ন আসছে মানুষের উপরের চোয়ালে, তাহলে উপরের চোয়ালে সেম জিনিসটা আরো 1 ভাগ আছে এখানেও। এখানে চোয়ালে কয়টি ছেদন দাঁত থাকে, মানে ক্যানাইন, তো ক্যানাইন অন, এটা হচ্ছে উপরের চোয়ালের অর্ধেকে। তাহলে উপরের টোটাল চোয়ালে কয়টি থাকবে? 2টি, দুই পাশে 2টি, তাহলে অপশন হবে কয়টি? 2টি। কিন্তু প্রশ্ন এভাবে বলতো যে মানুষের মোট কয়টি ছেদনদাঁত থাকে, তাহলে আসতো 4টি। কারণ কি? কারণ এই জিনিসটা 1 2 3 4, তখন 4 খণ্ডেই থাকতো। এখন যেহেতু উপরের চোয়াল বলছে সেহেতু 2টি, টোটাল বললে 4টি আসতো।
দুধকে জমাটবদ্ধ করে কি, এটা বলছি আগেও, দুধের আমিষ হচ্ছে কেসিন, এই কেসিনকে হচ্ছে প্যারাকেসিন রূপান্তর করে হচ্ছে রেনিন, রেনিন নামক এনজাইম। তো উত্তর আসবে রেনিন। জৈব রসায়নাগার, এটাও বারবার বলছি, এটা বেশ কয়েকবার আসছে। জৈব রসায়নাগার হচ্ছে যকৃৎ, কারণ এখানে প্রায় 5 শতাধিক জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া চলে। পরের প্রশ্ন, ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন, সায়ানোকোবালামিন। ঠিক আছে, এটা মুখস্থ রাখবে, এটা পরীক্ষা আসতে পারে। দেন শরীরে ঘটিত সমস্ত রাসায়নিক বিক্রিয়ার সমষ্টিকে কি বলে? এটা খুবই কমন একটি প্রশ্ন, মেটাবলিজম। শরীরের ঘটিত সমস্ত রাসায়নিক বিক্রিয়ার সমষ্টিকে কি বলে? মেটাবলিজম। তো আজকের অধ্যায় এখানেই শেষ। দেন আমরা রক্ত সংবহন চ্যাপ্টার শুরু করব নেক্সট ক্লাসে।